স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? শুনতে জি পাচ্ছ? স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো কি কোশ্চেন? স্যার ওই যে গ্রামারের মানে অ্যাডভান্স রিডিং রাইটিং এর যে মানে ফ্রেজ দেওয়া থাকে যে সেফ অ্যান্ড সাউন্ড বা আইভরি টাওয়ার মানে ফ্রেজের মিন গুলা স্যার এইটা কিভাবে বুঝবো গ্রামারের সাথে? গ্রামারের সাথে বলতে? মানে স্যার ফ্রেজ দেওয়া থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্রেজ সেফ অ্যান্ড সাউন্ড বা ও আইভরি আচ্ছা, টাওয়ার এটার মিনিংগুলো। ফ্রেজের মিনিং যে মিনিংগুলো তো তোমাকে জানতে হবে, এছাড়া তো না জেনে তো সম্ভব না, তাই না? একটা ওয়ার্ডের মিনিংয়ের মতো ফ্রেজের মিনিংগুলো তোমাকে জানতে হবে। বুঝতে পারছো? হুম। মিনিং না জেনে তো জি স্যার। মিনিং পাওয়া মুশকিল। হ্যাঁ, তবে খুবই সিম্পল বা জেনারেলগুলোই থাকে। আহ, এই জন্য একটু আমি তোমাদেরকে ওই যে ফ্রেজ, গ্রুপ ভার্ব এগুলো ফার্স্ট ইয়ার থেকে একটু পড়তে বলছিলাম, তাই না? যেগুলো প্রতিনিয়ত পড়তে হবে, পড়তে পড়তে এগুলো পেয়ে যাবা। হুম। আর এমনিতে ফ্রেজ ক্লজ চিহ্নিত করার যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আছেই, সেগুলো তো আমরা পড়েছি, কিন্তু মিনিংয়ের ব্যাপারটা তোমাকে জানতে হবে। হ্যাঁ। স্যার এটা কি আইডমস এর সাথে রিলেটেড? না, ইডিয়মস ফ্রেজ, ফ্রেজ ইডিয়ম তো প্রায় একই জিনিস। দুটাই। ফ্রেজ মানে হচ্ছে যেগুলো ওয়ার্ড মিনিংয়ের সাথে যায়, যেমন ওয়ার্ড তেমন মিনিং। হ্যাঁ, আর ইডিয়মস মানে কি, ওয়ার্ড যা তার মিনিং ভিন্ন। ঠিক আছে, মিনিং নতুন কোনো মিনিং। ক্যাটস অ্যান্ড ডগস এটা কি, ফ্রেজ আর ইডিয়ম? বলো তো এটা কি? ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? বিড়াল আর মুষলধারে বৃষ্টি। হুম, মুষলধারে বৃষ্টি হওয়া, তাই না? স্যার ইডিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে ইডিয়ম। এটা হচ্ছে ইডিয়ম, তাই না? আর যখন বললাম সেফ অ্যান্ড সাউন্ড, তখন কি বলবো? সেফ অ্যান্ড সাউন্ড, এটা ইডিয়ম স্যার না ফ্রেজ? ফ্রেজ। এটা ফ্রেজ, কারণ সেফের মানেই তো নিরাপদে, তাই না? অতএব যে অতএব এই জাতীয় বিষয়টা ফ্রেজ হোক ইডিয়ম হোক, তোমাকে অর্থটা জানতে হবে, তা না হলে তো আসলে পারা মুশকিল, বিশেষ করে ইডিয়মের বিষয়গুলো। হ্যাঁ, ওগুলো তো ইডিয়মগুলোর অর্থ না জেনে সেন্টেন্স ধরে তো মিনিং করা সবসময় যায় না। তবে অনুমান করে হয়তো নিতে হতে পারে, এরকম একটা বিষয়। কিছু কিছু জিনিস যখন ইংরেজিতে পড়ছো তখন কয়েকটা জিনিস তোমাকে নিজে শিখতে হবে, এটার জন্য তোমাকে কেউ হেল্প করবে না। ওয়ার্ড মিনিং, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো তোমাদের আলাদা করে বই কিনে একটু একটু করে পড়া উচিত প্রতিনিয়ত, যে 1 পেজ 2 পেজ করে এগুলো পড়া উচিত। তাহলে ওইগুলো হলে তোমার সংগ্রহে চলে আসবে, কারণ এইগুলো তোমাকে কেউ আলাদা করে হেল্প করতে যাবে না। বুঝতে পারছো? হুম। আর যত বেশি পড়বা তত স্যার বেশি জানবা, এটা হচ্ছে একটা বিষয়। ওগুলো না গিয়েও যদি তুমি বেশি বেশি পড়ো, দেখবে যে অটোমেটিক ওগুলো তোমার মাথায় বা দখলে চলে আসছে। এছাড়া আর কোনো আলাদা কোনো উপায় নেই, এর কোনো শর্টকাট ওয়ে আছে একটা ওয়ার্ড মিনিং জানার? এবং তুমি একটা ওয়ার্ডের মিনিং জানো না, এর কোনো শর্টকাট ওয়ে আছে? ডিকশনারি হেল্প না না নিয়ে বা সেন্টেন্সের মিনিংটা না বুঝে কোনোভাবে বের করা যাবে? না স্যার। সম্ভব না, তাই না? এই জন্য তোমাকে পড়তে হবে বেশি বেশি, ডিকশনারির সাহায্য নিতে হবে, সেন্টেন্সের সাথে মিনিংটাকে বোঝার যে গেস গেস করার ক্ষমতা অর্জন করতে হবে। এইটাই, যত বেশি পড়বা এগুলো তত বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, আর ওকে কোনো স্যার, থ্যাংক ইউ। আর কোনো কথা আছে কারো? হুম। স্যার হুম, বলো। স্যার আপনি হিস্ট্রি যে কোশ্চেন অ্যান্সার গুলো দিতেছেন স্যার, মানে শুধু এটার জন্য বলতেছি যে ওয়ার্ড মিনিং গুলা বা ওয়ার্ড গুলা একটু ইজি ভাবে দিলে আমাদের জন্য মনে হয় আর একটু ভালো হতো। এখন কিছু মানে কিছু এই হিস্ট্রিটা তো এমনিতেই স্যার মাথার উপর দিয়ে যে অনেক মানে ইয়া দেওয়া লাগে, সময় হ্যাঁ, ওই দেওয়া লাগে, জন্য এটা তো। বুঝতে বা হ্যাঁ, ইয়া করতে। ওইখানেই হচ্ছে, দেখো টেকনিক্যাল ওয়ার্ডগুলোর সাথে তো আর মিনিং সহজ পাওয়ার কোনো সুযোগ নেই, আছে? যেগুলো যেমন তার না ওয়ার্ডগুলো স্যার। তেমনই হয়। যেগুলো যেমন তার ওয়ার্ডগুলো তেমনই হবে। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে যে এই যে যেমন আমরা এটা পড়তেছি, এখানে কি এরকম জটিল জটিল ওয়ার্ড আছে না? হ্যাঁ। একটা জিনিস হলো কি, একটার সাথে একটা জিনিস যায়, যে জিনিসের সাথে তুমি যখন মানে লো কোয়ালিটির ওয়ার্ড ইউজ করবা, তখন তোমার অটোমেটিক তোমার ইয়াটা ডাউনগ্রেড হয়ে যাবে, সেন্সটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই জন্য যেটা যেমন তার সাথে তেমনভাবেই চলতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রতিনিয়ত পড়বা। যেটা নতুন ওয়ার্ড আজকে, সেটা কি তোমার কাছে পরের দিন 1 সপ্তাহ পরে কি নতুন থাকবে, না পুরনো হয়ে যাবে? না স্যার, ওটা তো মানে জানার তো ব্যবস্থা আছে, ওয়ার্ড মিনিংটা অর্থটা জানা পেলে ইজি লাগে। হ্যাঁ, তাহলে ওইটাই, কিন্তু এই চেষ্টা ওয়ার্ডটা এই করো। জায়গায় অ্যাপ্লাই করতে পরবর্তীতে আর মনে থাকে না, যেমন ইজি ওয়ার্ডটা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এখন এই ওয়ার্ডটা অ্যাপ্লাই করার সময় মনে হয় না, তাহলে তুমি মনে পড়ে কঠিন না। ওয়ার্ডটা কবে শিখবা, বলো? স্যার সাথে কঠিন ওয়ার্ডটা তুমি কবে শিখবা? শিখতে হবে, আলাদা করে শিখতে শেখার হবে টাইম স্যার। আছে? বলো। আলাদা করে শেখার টাইম আছে, তুমি পরে শিখে নিবা ওই ওয়ার্ডটা।
তখন না তো স্যার। হ্যাঁ, অতএব পড়তে পড়তেই আজকে থার্ড ইয়ারে যখন তুমি উঠবা তখন সেকেন্ড ইয়ারের এই ওয়ার্ডগুলো আবার তোমার কাছে সহজ মনে হবে। বুঝতে পারছো? অতএব প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো, নিচের দিকে যাওয়ার চেষ্টা করো না যে আমি কঠিন ওয়ার্ড বুঝতেছি না, কঠিন ওয়ার্ড আরে সহজ ওয়ার্ড তো সবাই পারে। কিন্তু তোমাকে তো তুমি যখন একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে যাবা, তুমি যখন রাইটিংয়ে যাবা, একজন আর সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করলো আর কেউ একজন একটু মানে স্ট্যান্ডার্ড এবং হার্ড বা আপগ্রেডেড ওয়ার্ড ইউজ করলো, কারটা দেখে টিচারেরা বা যে তোমার এক্সামিনার হবে খুশি হবে বা মানে সন্তুষ্ট হবে কারটা, বলো? সিম্পল কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, না স্যার, যে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমাকে একটু আপগ্রেড হতে হবে, তো আপগ্রেডেড হতে হবে পড়তে পড়তে, কারণ হিস্ট্রি মানে এমনি জটিল এবং তার সাথে রিলেটেড টেকনিক্যাল ওয়ার্ডগুলোও জটিল, এটা হবেই। এবং আজকে তুমি পড়তেছো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওই ওয়ার্ডটা আবার তোমার কাছে পরিচিত হয়ে যাবে। হ্যাঁ, প্রথম অবস্থায় তো যখন তুমি ফার্স্ট ইয়ারে ছিলা তখন অনেক ওয়ার্ড ছিল না নতুন, যেগুলো এখন তোমার কাছে ইজি মনে হয়? জি স্যার। তখন কি বলেছিলা স্যার এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে দেন, আমরা এগুলো খুব কঠিন লাগে, বলো? কারণ ওই ফার্স্ট ইয়ারে না যদি ওই স্যার, আসলে ওয়ার্ডগুলো অন্য বাদ দিয়ে, সব। তাহলে আজকে এসে এই ওয়ার্ডগুলো তুমি পারতা না। আবার তুমি যখন থার্ড ইয়ারে উঠবো তখন তো আরও জটিল হয়ে যাবে। আজকে যদি তোমরা 1.5 পেজ বা 2 পেজ লিখতেছো কোশ্চেন আনসার, তখন তোমাকে লিখতে হচ্ছে 2.5 পেজ, 3 পেজ, 3.5 পেজ। তোমাকে প্রতিনিয়ত আপগ্রেড হতে হবে, উপরের দিকে উঠতে হবে। সেখানে তোমার টেকনিক্যাল ওয়ার্ড থাকবে অনেক জটিল, যেগুলো হচ্ছে তোমার বিশেষ করে লিঙ্গুইস্টিক, তারপর হচ্ছে ক্রিটিসিজমে এমন এমন ওয়ার্ড আসবে, বলবে স্যার এই ওয়ার্ডগুলো একটু বাদ দিয়ে দেন না। কিন্তু ওইগুলো তো ওর সাথে রিলেটেড এবং ওই স্ট্যান্ডার্ডের জন্য ওই ওয়ার্ডগুলো ছাড়া তুমি যদি অন্য ওয়ার্ড ইউজ করতে যাও তাহলে ওইটার স্ট্যান্ডার্ড হারাবে। ঠিক আছে? আচ্ছা, জি সমস্যা নেই, স্যার। তারপরে একটু পড়বা, ইজি করে নেওয়ার চেষ্টা, সেটা তো অবশ্যই নিজের চেষ্টা করে করে নিতে হবে। এখন আমার সবচেয়ে বড় বিষয়টা হলো কোন ওয়ার্ডটা তোমার কাছে ইজি আর কোনটা ইজি না, এটা আমি কেমন করে বুঝবো? আমি কেমন করে বুঝবো বলো তো? আমার কাছে না স্যার, আপনার তো বুঝার ওয়ে নেই, আপনি তো আপনার মতো স্ট্যান্ডার্ড করে লিখেন। হ্যাঁ, এই জন্য তুমি তোমার মতো করে যদি কিছু ওয়ার্ড পারো যে আমি এটা, অথবা তুমি আমাকে বলবা স্যার আমি এই জায়গায় এই ওয়ার্ডটা দিতে চাচ্ছি, হবে কিনা, এটা একটু জিজ্ঞাসা করে নিবা, ঠিক আছে? কারণ আমি তো জানবো না যে কার এই ওয়ার্ডটা জানা আর কার জানা নেই, এটা তো আমার পক্ষেও জানা সম্ভব না। না স্যার, আসলে যে গাইড বইটা যখন বের করি মনে হয় তখন গাইডের ওয়ার্ড গুলো ইজি লাগে। ওরে আর বাবা, গাইড তোমাকে আমি একটা দিব যে তোমাকে হুবহু গাইডের কোশ্চেন আনসার তুমি লিখে দিবা, দেখি তুমি কতখানি নাম্বার পাও। না স্যার, ওইটা তো পারবো না। তাহলে ওই কথা গাইডের সাথে তুলনা করতে যেও না, তাহলে আর আমার আমার উত্তর দেওয়াটা মানে বৃথা। যদি কেউ গাইডের সাথে কম্পেয়ার করে আমার উত্তরগুলো জি বিবেচনায় পড়ে স্যার, না যায়। স্যার, গাইড তো হ্যাঁ, দেওয়া যাবে না, কারণ গাইডের মধ্যে স্ট্যান্ডার্ড ভাবে দেওয়াও নাই, হ্যাঁ, একদম শর্ট শর্ট করে দেওয়া, আর হচ্ছে আপনার মেইন সবকিছু ইনকমপ্লিট, আসেও না। হ্যাঁ ইনকমপ্লিট আনসার ওখানে দেওয়া, জি স্যার, জাস্ট গাইড ইনকমপ্লিট। বিক্রি করতে হয় তাই, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ওখান থেকে তুমি যদি হুবহু উত্তর লিখেও আসো, তাও বলো স্যার আমি তো একদম গাইডের উত্তর হুবহু লিখে এসেছি, তাও স্যারে কম নাম্বার দিল কেন? কারণ স্যারা কি গাইড দেখে আনসার দেখে তোমার, বলো? এই হচ্ছে এই ব্যাপারগুলো খেয়াল করবা, হ্যাঁ। আর যেগুলো তোমার কাছে মনে হবে ডিকশনারি দেখে একটু ওয়ার্ডগুলো দরকার হলে মিনিং জেনে নাও, আর না হলে তুমি একটু ওয়ার্ডগুলোকে একটু চেঞ্জ করে দাও যদি তোমার মনে হয় যে এই ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগছে না। কিন্তু আমি বলবো যেহেতু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সামনে আছে, এই জন্য ওয়ার্ডগুলোর মিনিংগুলো যতটুকু পারা যায় বাদ না দিয়ে জেনে নেওয়া। হ্যাঁ, কারণ প্রতিনিয়ত আপগ্রেড হতে হবে। তুমি থার্ড ইয়ারে উঠবা, তখন দেখবো অনেক কিছু, ফোর্থ ইয়ারে উঠবা, মাস্টার্সে যাবা, শুধু তোমার তো সেকেন্ড ইয়ারে আছো, এখনও 3টা ইয়ার এরকম, হ্যাঁ 3টা ইয়ার মানে আরও কত 4 বছর পড়বা, অনেক কিছু জানবা, অনেক কিছু শিখবে, এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, হতাশ হলেই বিপদ। ওকে, তো যাই হোক আমরা আমাদের কাজে চলে আসি। ওকে, তাহলে আমরা গতদিন পর্যন্ত লিটারারি ক্যারেক্টারিস্টিক্সের আগ পর্যন্ত পড়েছিলাম মনে নাকি, নাকি পড়েছিলাম এগুলো? পড়েছিলেন স্যার, মোরাল পারপাসে এসে ওপেন দিয়েছেন। মোরাল পারপাসে এখানে তাই তো, মানে আমরা লিটারি ক্যারেক্টারিস্টিক্সে আছি। এখানে মেইনলি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে দেখানো হয়েছে, যে কোনো কিসের মাধ্যমে কিভাবে এগুলো উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়গুলো। তার আগে আমি একটু তোমাদের অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার এই বইটা আছে, জি স্যার। তোমরা একটু ভিক্টোরিয়ান এজে যাও তো, পোস্ট মডার্ন, মডার্ন, পিরিয়ড। গেছো সবাই তোমাদের বইটাতে? জি স্যার। ভিক্টোরিয়ান জি এজের স্যার। প্রথম যে পার্টটা আছে এই 2 জায়গায় একটু রিডিং পড়ো তোমরা, এই জায়গায় পড়লে একটু ধারণাটা একটু ইয়া হবে।
প্রথমে এটা একটু সবাই পড়ো দেখি নিজে নিজে। এই যে এই অংশটুকু প্রথমে, এটা হচ্ছে 126 পেজের, এখান থেকে প্রথম অংশটুকু আগে একটু পড়ে ফেলো সবাই একদম, দিয়ে কোনটা বুঝবা না আমাকে একটু বলবা। সবাই নিজে নিজে পড়ো, আমি রেকর্ডিংটা মিউট রাখছি একটু। দেখো অ্যাস্থেটিক মানেটা কি আসলে, অ্যাস্থেটিক দিয়ে আসলে কি বোঝায়? এটার লিটল মিনিং তো নান্দনিক মেবি না? হ্যাঁ, মানে অ্যাস্থেটিক মানে হচ্ছে, বিশেষ করে আমরা যদি লিটারেচারে ভাবি একটু, এটা তেমনি মিনিং আছেই, কাজ করে না কেন, অ্যাস্থেটিসিজম ইন লিটারেচার। দেখো এইটার মিনিংটা কি বলছে, অ্যাস্থেটিসিজম ইন লিটারেচার ইজ দ্য হায়ার ভ্যালু অফ হোয়াট ইজ বিউটিফুল ওভার দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। মানে মূল কথা হলো যে তারা, বিশেষ করে আর্ট হতে পারে, লিটারেচার হতে পারে, তারা করে কি, ভিক্টোরিয়ান তো আমরা থার্ড ইয়ারে পড়বো মেনলি, যে কবিতাগুলো আছে ভিক্টোরিয়ান পোয়েট্রি, ওখানে ওই জিনিসটা আরও যখন পড়বা তখন ফুটিয়ে মানে ভালো করে ইয়ে আসবে। এটার উদ্দেশ্য হলো যে পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টিকে উপস্থাপন করা একটা নান্দনিক ওয়েতে, যেটা মানুষের কাছে ওই সিম্পল জিনিসটাও আকর্ষণীয় হয়ে উঠবে। মনে করো ছোটো একটা মাছি বা মশা, আমরা প্রতিদিনই ওটাকে দেখি, ওটার প্রতি কি আমাদের কোনো আকর্ষণ থাকে বলো? মনে করো একটা হচ্ছে কাক বা একটা চিল বা একটা মনে করো সাপ, এগুলো আমরা প্রতিনিয়ত দেখি, এগুলোর প্রতি আমাদের কোনো কিন্তু এরকম আকর্ষণ বিকর্ষণ বা মনোযোগিতা থাকেই না। কিন্তু একজন সাহিত্যিক যখন বা একজন আর্টিস্ট তার রং তুলি দিয়ে যখন ওইটাকেই সুন্দর করে অঙ্কন করে বা লিখে তোমার সামনে তুলে ধরবে, তখন তোমার কাছে কেমন মনে হবে? এক্সেপশনাল মনে হবে না? সুন্দর মনে হবে, ঠিক আছে? তাই তাই এদের ব্যাপার হলো, এই যে সাহিত্যকর্ম এই সময় যারা লিখেছে তাদের মূল উদ্দেশ্য ছিল এই ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে যে বিউটিফুল ব্যাপারটা আছে বা বিউটি বলে যে ব্যাপারটা আছে, এটাকে গুরুত্বের সহিত তুলে ধরা। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এমনকি এখানে নভেলগুলোতেও প্রাকৃতিক বর্ণনা, ঠিক আছে তো, বা হচ্ছে নেচারকে মানে খুবই মানে ওয়ার্ড দিয়ে, তাই তো, ইমেজকে তুলে ধরা হয়েছে। এই জায়গাগুলোকে মেনলি নির্দেশ করে। দেখো যদি আমরা এটাকে কি বলছে, দেখো দেখো দ্য অ্যাস্থেটিসিজম ইন মুভমেন্ট ব্রিটেন এম টু এসকেপ দ্য আগলিনেস অ্যান্ড ম্যাটেরিয়ালিজম অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড। ব্যাপারটা কেন আসছে? কারণ আমরা যে সময় আছি এই সময় কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো শুরু হয়ে গেছে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তাই না? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল, তারপরে আরও 30-40 বছর পরে গিয়ে আমাদের কি শুরু হচ্ছে, রোমান্টিক মুভমেন্ট। তারপরে আরও প্রায় বলতে পারি 50 বছর, মানে 100 বছর বা 90 বছর পরে শুরু হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান এজ। ততদিনে কিন্তু ইন্ডাস্ট্রি সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, সেখানে মানুষজন কাজ করছে এবং অনেকটা দাসের মতো করে কাজ করছে, এবং সেখানে দেখা গেছে প্রকৃতি ধ্বংস হচ্ছে। কীভাবে ধ্বংস হচ্ছে? বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য প্রকৃতি ধ্বংস করা হচ্ছে, আর শিল্প প্রতিষ্ঠানগুলো নদীর পাশে স্থাপন করা হচ্ছে, যেখানে নদীর পানি দূষিত করা হচ্ছে। এতে কি হচ্ছে যে আমরা যে প্রাকৃতিক যে বিউটি, যেটা আমরা ওয়ার্ডসওয়ার্থের সময় পেয়েছি, তাই না, রোমান্টিক এই যে প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরা, এই জিনিসটাকে ধ্বংস করা হচ্ছিল। তার জন্য তারা প্রকৃতিকে গুরুত্ব দিল এবং প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা, বিশেষ করে আর্ট এবং লিটারেচার দিয়ে। তাই বলছে দেখো দ্য অ্যাস্থেটিক মুভমেন্ট ইন ব্রিটেন aim to escape the ugliness and materialism of the industrial world by focusing instead on producing art that was beautiful rather than having a deeper meaning, art for art's sake। হ্যাঁ, মানে আর্ট ফর আর্ট শেক, এই একটা মুভমেন্ট মেনলি শুরু হয়। আর্ট ফর আর্ট শেক মানে কি বলো? আর্ট ফর মানিজ শেখ আর আর্ট ফর আর্ট শেখ, কোনটা প্রফেশনাল বেশি বলো তো? মানের জন্য যেটা না না ওইটাই না প্রফেশনাল। না, মানির জন্য মানে প্রফেশনাল হয় না। আমি টিচার হিসেবে যদি আমি শুধু টাকার জন্য পড়াই, তাহলে কিন্তু আমি প্রফেশনাল টিচার না। আমি প্রফেশনাল টিচার মানে টিচিংয়ের জন্য টিচ করব, মানে আমার শিক্ষকতার জন্য যে ধরনের এক্সপিরিয়েন্স দরকার হবে আমি সব কিছু অর্জন করবো, দিয়ে একটা প্রফেশনাল টিচার হব। প্রফেশনাল সিঙ্গার যে হবে সে কি সব জায়গায় গান করবে যেখানে সেখানে বলো? নাকি তার নিজস্ব একটা অ্যাস্থেটিসিজম থাকবে, যে নিজে প্রফেশনাল মানেই তার একটা নির্দিষ্ট মানে কী হবে অবস্থান থাকবে, একটা নির্দিষ্ট সেটিং থাকবে,
যার বাইরে সে ওই কাজগুলো করবে না, এবং সেই জায়গাটাকে সে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাববে এবং সেটাকে আরও ডেভেলপ করার জন্য সে প্রতিনিয়ত তার অবস্থানটাকে, মানে কি বলবো, এক্সপিরিয়েন্সটাকে বাড়ানোর চেষ্টা করবে। তা আর্ট ফর আর্ট শেক, এটা হচ্ছে যারা আর্টের জন্য আর্ট করে। যদি আমরা বলি, মনে করো আমি বিক্রি করার জন্য আর্ট করছি, আর একটা হচ্ছে আমি আর্ট আর্ট ভালো লাগে তাই আমি আর্ট করছি, কোনটা সুন্দর হবে বলো, কোনটা সুন্দর হবে? ভালো লাগাটাই বেশি সুন্দর হবে। যে আমি টাকা ইনকামের জন্য দ্রুত আর্ট করছি এটা, নাকি আমি আর্টের জন্য আর্ট করছি, মানে আর্ট করতে ভালো লাগে তাই আমি আর্ট করছি, বলো কোনটাতে বেশি সুন্দর হবে? যে ভালো লাগে, যেটা ভালো লাগে স্যার হ্যাঁ, ওইটাই বেশি ভালো লাগার ভালো উপরে হবে। ডিপেন্ড করবে। তার মানে এটা হচ্ছে আমাকে প্রফেশনাল করে তুলবে, তাই তো? যে আমি একজন প্রফেশনাল আর্টিস্ট, আমি একজন প্রফেশনাল সিঙ্গার, আমি একজন প্রফেশনাল মানে অভিনেতা, ড্রামাটিস্ট প্রফেশনাল, হ্যাঁ, অ্যাক্টর প্রফেশনাল, হ্যাঁ, মানে কৃষক যদি আমি বলি, আমি একজন প্রফেশনাল ফার্মার, মানে আমি কৃষিকাজ পছন্দ করি, আমি কৃষিকাজ করি। এই যে জায়গাগুলো, ঠিক ওইরকম আর্ট ফর আর্ট শেক মানে হচ্ছে আর্টের জন্য আর্ট করা, মানে আর্টটাকে কীভাবে ডেভেলপ করা যায়, আর্টের ভিতর দিয়ে কীভাবে আরও সৌন্দর্যকে উপস্থাপন করা যায়, আর্টের মাধ্যম দিয়ে কীভাবে আরও ডিপার মিনিং আনা যায়, এইগুলোকে ফোকাস করে যারা কাজ করেছে তাদেরকেই বলা হচ্ছে ওই অ্যাস্থেটিক যে গ্রুপ। এবং এটার জন্য যারা কাজ করেছে সেটা হচ্ছে অ্যাস্থেটিক মুভমেন্ট, ঠিক রোমান্টিক মুভমেন্টের মতো একটা জিনিস এটা, ঠিক আছে? দেখো এইখানে আবার যদি বলি যে আর ডক্ট্রিন দ্যাট দ্য প্রিন্সিপালস অফ বিউটি আর বেসিক টু আদার অ্যান্ড স্পেশালি মোরাল প্রিন্সিপালস, মানে ডেভোশন অর এমফাসাইজ অন বিউটি অ্যান্ড দ্য কাল্টিভেশন অফ দ্য আর্ট, মানে আর্ট বা লিটারেচারের মাধ্যম দিয়ে, যেমন আমরা যদি বলি জন কিটসের হোয়াট ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মানে কি বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এরকম একটা কথা আছে না? এটা যদি, স্যার জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিউটি ইজ ট্রুথ, তাই তো? ট্রুথ বিউটি যেটা বলা হচ্ছে, এগুলো দিয়ে কী কী বোঝাচ্ছে? এগুলো কি কোনো মানে মানি বা এগুলোর জন্য কথা হচ্ছে, নাকি আসলে তারা আর্টের আর্টের মাধ্যমেই কোনো একটা বিষয়কে সত্যিকার অর্থে তুলে ধরছে? স্যার আর্টের মাধ্যমে তাই তুলে এই ধরে। আর্ট বা লিটারেচারের এই ধারণাগুলো থেকেই কিন্তু অ্যাস্থেটিসিজম এই কথাটা এসেছে। এবং এখানে কাজ হলো কি, প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে যা কিছু আছে সেটাকে একটা সুন্দর বা নান্দনিক ওয়েতে তুলে ধরা, সেটা রং তুলি দিয়ে আর্টের মাধ্যমে হোক অথবা সাহিত্যকর্মের লেখনির মাধ্যম দিয়ে হোক, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? দেখো এটা কেন হয়েছে, দেখো এখানে বলা হচ্ছে ইন রিয়াকশন এগেইনস্ট দ্য ভিক্টোরিয়ান মোরাল অবসেশন ইট ওয়াজ হেল্ড দ্যাট আর্ট শুড হ্যাভ ইটস এন্ড ইন ইটসেলফ, মানে আর্টের নিজস্ব একটা উদ্দেশ্য থাকবে, হুইচ লাইস ইন ইটস বিউটি অ্যান্ড ফর্মাল পারফেকশন, যেখানে কাজ হলো কি যে আমরা বিউটি এবং পারফেকশনকে গুরুত্ব দিব। এখানে আমি যা কিছু তুলে ধরবো তার ভিতরে একটা সৌন্দর্যবোধকে আমি নিয়ে আসার চেষ্টা করব, যেটা মানুষের কাছে বিষয়টাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো তো? জি স্যার। স্যার লিটারারি ফিচার হিসেবে ডেকাডেন্স যেটা আছে ওটা কি লাগবে? এখন ডিকেডেন্স বলতে কি বলতে যাচ্ছে, মানে এটা হচ্ছে ওই এজেরই একটা পরবর্তী পার্ট, ঠিক আছে? তো মানে এজটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, তাই না? দেখো এই হচ্ছে ভিক্টোরিয়ান এজকে একটা দুটো অংশে ভাগ করে, একটা এজ অফ অ্যাস্থেটিসিজম, আর্ট হচ্ছে কি যে ডিকেডেন্ট, মানে হচ্ছে যে আমাদের যে ভিক্টোরিয়ান স্পিরিট যেটা ছিল, যে প্রথম অবস্থায় যেমন রোমান্টিক সিজমের কি একটা প্রথমে একটা উত্থান ছিল, তারপরে পতন হয়ে গেছে না? রোমান্টিক যে আইডিয়ালগুলো সেগুলোকে শেষ হয়ে তো ভিক্টোরিয়ান এজ শুরু হলো নাকি? তো এরকম জি স্যার। ভিক্টোরিয়ান এজ শুরু হওয়ার যে ধরনের বৈশিষ্ট্যগুলো প্রথম দিকে ছিল সেগুলো আস্তে আস্তে আবার মানে শেষ হতে শুরু করে, কারণ মডার্ন এজটা আসতেছে, মডার্ন এজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আবার এসে ভিক্টোরিয়ান এজের যে থিওরিগুলো ছিল, স্পিরিটগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ডিকে করতে শুরু করে, বিধায় ওখানে ডিকেডেন্স বলা হচ্ছে, হ্যাঁ। জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তারপরে আমরা এর নিচের দিকে একটু যাই। এই জায়গায় একটু পড়ো তোমরা, এটা কত পেজ? 131। 131-এর এই জায়গাগুলো একটু পড়তে হবে। দেখো এখানে ওই কথাগুলো আছে, তার সাথে আরও বাড়তি কিছু কথা এসেছে, একটু পড়ো। এটার জন্য তোমাদের 5 থেকে 7 মিনিট সময়। এখানে নতুন নতুন কিছু কথা আছে, দেখি তোমরা আগে পড়ো তারপরে আসতেছি। স্যার মাজার গুলা কি মানে এই এজের যে লেখনী গুলো ওগুলা?
এই যে মেইন লিটারেরি ফিচার অফ দ্য এজ। আচ্ছা, ইউটোপিয়ানিজম আর ইউটিলিটারিয়ানিজম এই দুটো শব্দ কি আমরা পেয়েছিলাম কখনো? স্যার পেয়েছিলাম। ইউটোপিয়ান মানে কি বলতো? শব্দটা পাইছিলাম। আমরা হিস্ট্রিতে পেয়েছি না ইউটোপিয়ান। কাল্পনিক স্যার। আর ইউটিলিটারিয়ানিজম পেয়েছিলাম কোথায়? ফ্রান্সিস বেকন পড়তে গিয়ে নাকি? মানে বাস্তবিকতাবাদ বা ব্যবহারিকতাবাদ যেটা আমরা বলছি। আর ইউটোপিয়ান মানে কি? ইউটোপিয়ান মানে হচ্ছে কাল্পনিক কোনো শান্তিপূর্ণ জগৎ, হ্যাঁ হ্যাঁ, যেটা আসলে সম্ভব না, অবাস্তব কোনো কিছু। আর ইউটিলিটারিয়ান মানে হচ্ছে বাস্তব কোনো কিছু। তাহলে রোমান্টিক এজকে মেনলি বলা হয়ে থাকে ইউটোপিয়ান, কারণ এখানে তারা রোমান্টিক চিন্তাভাবনা, ইমাজিনেশনের মাধ্যমে প্রকৃতির মধ্যে তারা কি চেয়েছে? তারা একটা আশ্রয় চেয়েছে, মানে বাস্তবিকতা বিবর্জিত হয়ে তারা ইমাজিনেশনের মধ্যে শান্তি খুঁজতে চেয়েছে, যেটা আমরা জন কিটসের ওড টু স্কাইলার্ক পেয়েছি, তাই না? সরি, ওড টু নাইটাঙ্গেল পেয়েছি, তারপরে হচ্ছে তোমার যে ওড টু গ্রেশান আর্ন পেয়েছি। এগুলোতে কী করেছে তারা? ইমাজিনেশনের মাধ্যম দিয়ে তারা বাস্তব জগতের যে দুঃখ কষ্ট সেগুলো ভোলার চেষ্টা করেছে। এটা কি সম্ভব বলো? তা রোমান্টিক কবিদের ওই ধরনের বৈশিষ্ট্য ছিল, এবং যখন মানুষ দেখলো যে রোমান্টিক পয়েন্টদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো বাস্তবতার সাথে মানে জড়িত না, এগুলো অবাস্তব বিষয়, তখন তারা আসলো কি, রোমান্টিক যে ইমাজিনেশন ওইটাকে বাদ দিয়ে তারা বাস্তবতার মধ্যে চলে আসলো। আর রোমান্টিক পয়েন্টদের প্রধান বৈশিষ্ট্য ছিল কমন ম্যান, কমন ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে লেখা। আবার এসে আমরা পাইলাম কি, যে পরবর্তীতে ভিক্টোরিয়ান এজে দেখা গেল যে মিডিল এইজের মানুষের উত্থান। কারণ সবসময়ই দেখো আমরা যে সমাজে আছি এখানে কয়টা শ্রেণী থাকে? একটা সমাজে কয় শ্রেণী মানুষ থাকে মেনলি? স্যার 3 শ্রেণীর এটা। 3 শ্রেণী, তাই না? এখানে সবচেয়ে বেশি থাকে কোন শ্রেণীর মানুষ? স্যার মধ্যবিত্ত। হ্যাঁ, মধ্যবিত্তের উত্থানটা মধ্যবিত্ত। বেশি। অতএব ওই সময় মধ্যবিত্তের উত্থানটা হয়েছে, হ্যাঁ, রোমান্টিক পরবর্তী ভিক্টোরিয়ান এজে। তাই মানুষ তখন কী হলো, সাহিত্যের অংশ আর কমন পিপল না হয়ে হলো মিডিল ক্লাস মানুষেরা। কারণ এখানে যে নভেলগুলো পাবা বা বিশেষ করে যে ড্রামা বা এগুলো যদি আসে, দেখবা যে সবাই মিডিল ক্লাস মানুষ নিয়ে, অনেক ওই হাই সোসাইটির মানুষও না, আবার একদম লো ক্লাস মানুষও না, যেটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে পাচ্ছি। হ্যাঁ, তার বলছে কি ভিক্টোরিয়ান অ্যাটিটিউড টু নেচার অলসো চেঞ্জেস। তাহলে ওই যে রোমান্টিক এই যে নেচারের প্রতি যে একটা চিন্তাভাবনা ছিল, সেটা ভিক্টোরিয়ান এজে এসে উল্টা হয়ে যায়। কেমন ছিল? রোমান্টিকদের কাছে নেচার ছিল কি কাইন্ড, হারমোনিয়াস, কিন্তু ভিক্টোরিয়ানদের কাছে নেচার হয়ে গেল কি হার্শ আর কুয়েল, যে প্রকৃতি আমাদের বিরুদ্ধে কাজ করে, প্রকৃতি আমাদের কখনো সাপোর্টার না, নেচার কখনো আমাদের সাপোর্টার না, নেচার অলওয়েজ, হ্যাঁ, ইজ ওয়ার উইথ আস, সবসময় আমাদের সাথে যুদ্ধে ব্যস্ত, না আমাদের কীভাবে ধ্বংস করা যায়, আর আমরাও প্রকৃতির সাথে যুদ্ধে ব্যস্ত। এইটা তারপর যে প্রুডেরিয়ান মোরালিটি বিকেম দ্য কন্ট্রোলিং প্রিন্সিপালস অফ ক্রিয়েটিভ ওয়ার্কস। প্রুডেরি মানে কি বলো তিনি? প্রুডেন্স আর প্রুডেরি জানা আছে? দেখো এই যে মিনিংগুলো খেয়াল করো। যেটা সহজে অফেন্ডেড হয়ে যায়। দেখো বলছে কি, দ্য বিহেভিয়ার আর থিঙ্কিং অফ পিপল হু আর টু ইজিলি শকড অর অফেন্ডেড। তাই বলছে ডিসঅ্যাপ্রুভিং মানে যে সহজেই কোনো কিছুকে গ্রহণ করতে পারে না, তাই তো, সহজেই অন্যের কথাবার্তায় আচার আচরণে ব্যথা পেয়ে যায়, এরকম মানে মানুষ সবসময় সেন্সিটিভ, যেটা হচ্ছে সেন্সিটিভিটি ব্যাপারটা। হ্যাঁ, দেখো এই যে ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে। এইগুলো ছিল কি তৎকালীন সময়ে ক্রিয়েটিভ ওয়ার্কের প্রিন্সিপালস, মোরালিটি বা প্রুডেরি। আচ্ছা, ইট এনকারেজেস কম্প্রোমাইজ অ্যান্ড কনস্ট্রাকশন। কম্প্রোমাইজ মানে কি বলতো? এটা একটা থিওরি আর কি। মানে যা কিছু ঘটছে তার সাথে কম্প্রোমাইজ করে নিয়ে, যুদ্ধে না গিয়ে কম্প্রোমাইজ করে আমরা নতুন করে সৃষ্টি করব, মানে সমতা মেনটেন করে আমরা এগিয়ে যাব, ঠিক আছে তো, যুদ্ধে না গিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে ইন দ্য আর্লি পার্ট অফ দ্য এজ লিটারেচার চুজেস আর্ট ফর লাইফ শেক। দেখো প্রথম দিকে আর্ট ফর লাইফ শেক হয়, তারপরে কি হয়ে গেল আর্ট ফর আর্ট শেক, ঠিক আছে। অ্যাজ দ্য প্রিন্সিপালস অফ আর্ট অ্যান্ড অ্যাসার্টস ডাইডাক্টিক পারপাস, মানে তারা লাইফকে তুলে ধরার জন্য আর্ট করা শুরু করলো। পরবর্তীতে আমরা আর্ট ফর আর্ট শেক পাবো, এখানে দেখাবে।
ইট এনকারেজেস, কোথায় গেল, দ্য ম্যাস অফ রাইটিংস অফ দিস এজ রিফ্লেক্টস দ্য হাইলি আইডিয়ালাইজ নোশন অফ প্রপার বিহেভিয়ার। ম্যাস অফ রাইটিং মানে যে পরিমাণে লেখালেখি শুরু হলো, মানে যত দিন যাচ্ছে তত বেশি প্রিন্টিং প্রেস থেকে শুরু করে রিডারের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, এতে ব্যাপক পরিমাণে মানুষ কিন্তু পড়ছে। পড়ার কারণে কি হচ্ছে, মানুষের বিহেভিয়ারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। কোন মানুষের বিহেভিয়ার কেমন, যে বেশি পড়ে তার বিহেভিয়ার আর যে পড়াশোনা করে না তার বিহেভিয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে? জি স্যার, থাকবে। জি স্যার থাকে। হ্যাঁ, তাহলে সেইটা বলা হচ্ছে, তাই তো, দ্য ম্যাস অফ রাইটিং অফ দিস এজ। তাহলে এই এজে যে পরিমাণ রাইটিং হয়েছে এগুলো কি করছে, রিফ্লেক্ট আ হাইলি আইডিয়ালাইজ নোশন অফ প্রপার বিহেভিয়ার, যে আসলে আসল আচরণ কি, কোনটা প্রকৃত বিহেভিয়ার হওয়া উচিত একটা সমাজের, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আর ডুয়ালিজম অফ রিজন অ্যান্ড ইমোশন, তাহলে রোমান্টিক এজে শুধু ইমোশন ছিল এবং ইমাজিনেশন ছিল, কিন্তু এই ভিক্টোরিয়ান এজে এসে দুটারই অবস্থান ছিল, রিজনও ছিল ইমোশনও ছিল, ম্যাটেরিয়ালিজমও ছিল, মিস্টিসিজমও ছিল। আমরা মিস্টিসিজম পেয়েছি রোমান্টিক এজে, বিশেষ করে আমরা উইলিয়াম ব্লেকের কবিতায় পেয়েছি, তাই না, মিস্টিসিজম। কিন্তু ওই মানে মূল কথা হলো ভিক্টোরিয়ান এজে এসে দুটার মানে কি সমসাময়িক অবস্থান পাচ্ছি, কন্টেম্পোরারি অবস্থান পাচ্ছি। ফেইথ অ্যান্ড ডাউট, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স, ফ্রিডম অ্যান্ড রেস্ট্রিকশন, দেখো দুটা কিন্তু বিপরীতমুখী, আর বিপরীতমুখী জিনিসের দুটার কিন্তু পাশাপাশি অবস্থান। যেমন বর্তমান সময় আমরা পাচ্ছি না, একদল রিজন পছন্দ করে, একজন ইমোশনের পছন্দ করে, একদল সায়েন্স পছন্দ করে, একদল রিলিজিয়ন পছন্দ করে, এরকম আছে না বর্তমানে? যারা সায়েন্সে কট্টর তারা সায়েন্সে কট্টর, যারা রিলিজিয়নে কট্টর তারা রিলিজিয়নে কট্টর, তারা আবার সায়েন্স পছন্দ করে না। আছে কিনা এরকম? হলো যে তারা মনে করে সায়েন্স হচ্ছে, আবিষ্কার হচ্ছে, এগুলো হচ্ছে ধর্মবিরোধী, এগুলোকে গ্রহণ করা যাবে না, এগুলোকে ব্যবহার করা যাবে না, এগুলো ধর্মকে নষ্ট করতেছে, ইত্যাদি ইত্যাদি। এরকম তার মানে কি পাশাপাশি দুটারই অবস্থান কিন্তু চলছে। অতএব এই জায়গাটা হচ্ছে সবচেয়ে জটিল একটা সময়, এই ভিক্টোরিয়ান পিরিয়ডটা। এই সময় মানুষের মানে কি বলবো, মানে মানুষটা অনেকটা দোদুল্যমান অবস্থা, এরকম আর কি, ডিলেমার মধ্যে দিয়ে বসবাস করেছে যে আসলে কোনটা গ্রহণ করব, সায়েন্স নাকি রিলিজিয়ন, কোনটা আমাদের ফলো করা উচিত, এইরকম আর কি। Poets, novelists and essayists of this age emphasize truth, justice, brotherhood, peace and stability. এরা তারা গুরুত্ব দিয়ে লেখার চেষ্টা করেছে। যেমন আমরা রবার্ট ব্রাউনিংয়ের দ্য প্যাট্রিয়ট পেলাম, বা হচ্ছে ইউলিসিসের মানে আমরা অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস পেলাম। এখানে আমরা দুই ধরনের বৈশিষ্ট্য পাচ্ছি না, বলো? একদল দেশের জন্য কাজ করছে, আর একদল দেশ নিয়ে ভাবছেই না, সে কী করছে, সে পৃথিবী দেখার জন্য চলে যাচ্ছে, এরকম না? দেখো দ্য প্যাট্রিয়ট আর হচ্ছে ইউলিসিস, দুটা কি ভিন্নমুখী কবিতা না? একটু ভাবো, একজন দেশের উন্নয়নে, দেশের জনগণের উন্নয়ন নিজের জীবনটাই দিয়ে দিল প্যাট্রিয়টে, আর ইউলিসিস কি করতেছে, নতুন কিছু আবিষ্কার করতে। হ্যাঁ, সে ওসব চাচ্ছে না, আরে সব এসব বর মানুষের সাথে থেকে আমার লাভ নাই, তো আমি পৃথিবী দেখবো, আমি জ্ঞান অর্জন করবো, এই ভাবছে। এরকম আর কি, হ্যাঁ, ডুয়ালিটি নিয়ে কিন্তু মানুষ মেনলি চলেছে। ড্রামাটিক মোনোলগ, এই যে বলছে ড্রামাটিক মোনোলগ অ্যান্ড এলিজি আর পপুলার পোয়েটিক ফর্ম অফ দ্য এজ। তাহলে ড্রামাটিক মোনোলগ তো পেয়েছিলাম আমরা, এলিজিও পেয়েছিলাম। এলিজিটার নাম কি বলো তো? আমরা যে হ্যাঁ, ওটা কোন এজে লেখা মনে আছে? ভিক্টোরিয়ান কে এজ, লিখেছে? থমাস গ্রে। হুম, দেখো তো এটা কোন এজের মেনলি লেখা? এটা কোন এজের মধ্যে পড়তেছে? 1750 বা 51, এটা কোন এজের মধ্যে পড়ে? এজ অফ সেন্সিবিলিটি। মানে চল নিউ নাকি? ক্লাসিক্যাল এজ বা ওই এজের মধ্যে, তাই না? এজের ভিতরে, নিও ক্লাসিক্যাল হবে তো। হ্যাঁ, নিও ক্লাসিক্যাল এজের ভিক্টোরিয়ান ভিতরে আরো যে ভাগগুলো আছে ওইগুলোর মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তার মানে কি এটা মোটামুটি রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান এজের আগে থেকে, তার পরবর্তীতে প্রচুর পরিমাণে এলিজি কিন্তু লেখা হয়েছে। এই থমাস গ্রে এলিজির আগ পর্যন্ত, লেখার আগ পর্যন্ত তেমন করে এলিজি লেখা হতো না, কিন্তু পরবর্তী থেকে এলিজি কিন্তু পরবর্তীতে লেখা হয়েছে। এবং আমি রোমান্টিক এজও তো পাইলাম, আমরা এলিজি পাইলাম না একটা, অ্যাডোনাইস পেয়েছি। জি হুম জি স্যার। হুম, আচ্ছা।
তো এখানে বলছে ড্রামাটিক মনোলগ অ্যান্ড এলিজি আর পপুলার পোয়েটিক ফর্মস অফ দ্য এজ, আইসোলেশন, লস অফ ফেইথ, ডিসপেয়ার, দেখো এগুলো ব্যাপক পরিমাণে মানুষ ভুগেছে আর কি। হ্যাঁ, আইসোলেশন, মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেমন আমরা ইউলিসিস দেখলাম। লস অফ ফেইথ, ধর্মবিশ্বাস হারাচ্ছে, কারণ কি একই সাথে সায়েন্স এবং রিলিজিয়ান একসাথে চলতে পারতেছে না, আমরা কোনটা বিশ্বাস করব? হ্যাঁ, আমাদের ডারউইন এক কথা বলতেছে, ডারউইনের মতবাদ কি, আমরা কিসে থেকে ইয়া হচ্ছে বলো তো? ডারউইনের মতবাদ অনুসারে কি আসছে নাকি? বানর। হুম হুম বানর। হ্যাঁ, তাহলে সে এক তত্ত্ব দিচ্ছে। হ্যাঁ, বা হচ্ছে আমরা সে কি বলতেছে যে ডারউইনের মতে আমরা যে টিকে আসছি অনেকটা কিসের মতো করে, হ্যাঁ, ওই যে আমরা পাইক পড়েছিলাম, পাইক, হ্যাঁ গেল, হ্যাঁ স্যার। পাইকে কি বলা হচ্ছে? ডেসক্রিপটিভ নেচার। মানে নেচার আমাকে বাঁচিয়ে রাখবে, বুঝতে পারছো? আমি বাঁচতে পারবো না, ন্যাচারাল সিলেকশন বলা হচ্ছে। দেখো বলছে ডারউইন ডিফাইন্স এভলিউশন অ্যাজ ডিসেন্ডেন্ট উইথ মডিফিকেশন, দ্য আইডিয়া দ্যাট স্পিসিস চেঞ্জ ওভার টাইম গিভ রাইজ টু নিউ স্পিসিস অ্যান্ড শেয়ার আ কমন অ্যানসেস্টার, যেটা বানর আমাদের নাকি অ্যানসেস্টার। হ্যাঁ, কারণ ওদের মতো আমাদের বৈশিষ্ট্য আছে। কারণ কি সময়ের সাথে সাথে প্রাকৃতিক বিষয়গুলোর সাথে মিল রেখে কিছু প্রাণী বা কীট বা কিছু জীব ধ্বংস হয়ে যায়, আর কিছু জিনিসকে প্রকৃতি তার নিজের মতো করে টিকিয়ে রাখে পরবর্তী অবস্থানের জন্য। তো এইভাবে আমরা টিকেছি, এই যে কথাটা, তার মানে এখানে ধর্মের কথা কি আসতেছে? এখানে কি ধর্ম আসতেছে বলো? ধর্মের বিপরীত হয়ে যাচ্ছে, কারণ ধর্মের মতে অ্যাডাম অ্যান্ড ইভ সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা, তার মাধ্যম দিয়ে আমরা এসেছি। কিন্তু ওটার বাইরে যখন বানর আসতেছে তখন কিন্তু আমরা ওই অ্যাডাম ইভ তাহলে আর পাচ্ছি না, তার মানে তিনি ধর্মের এইবার তখন মানুষ মানে অনেকটা মানে কি বলবো বিশ্বাস হারিয়ে ফেলছে আসলে কি এগুলো। তা বলছে দেখো ডিসপেয়ার অ্যান্ড ইমানসিপেশন অফ উইমেন আর কমন থিমস অফ পয়েমস, ক্লাসিক্যাল মিথস আর রিটোল্ড ইন পয়েমস। ক্লাসিক্যাল মিথগুলো যেটা আমরা ইউলিসিস পাইলাম, যে ওডিসিকে রিটোল্ড করা হচ্ছে তাদের কবিতার মাধ্যম দিয়ে, মানে গ্রিক মিথোলজির প্রতি তাদের একটা আগ্রহ দেখা যাচ্ছে। এছাড়া বলেছে কি এই এজে আমরা বেশি পরিমাণে পাচ্ছি হচ্ছে নভেল, বিশেষ করে মডার্ন ভিক্টোরিয়ান এই এজগুলোতে নভেলের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। দ্য নভেল বিকামস দ্য ডোমিনিয়ারিং লিটারি ফর্ম ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। আর টিপিক্যাল ভিক্টোরিয়ান নভেল হ্যাজ আ লং অ্যান্ড কমপ্লিকেটেড প্লট, বিশাল লম্বা লম্বা কবিতা এই নভেল। তার বলছে অ্যান অমনিসিয়েন্ট ন্যারেটার হুজ কমেন্ট অন রং অ্যান্ড রাইটস আর মোরাল পারপাস। আর এখানে মেনলি নভেলগুলো হচ্ছে অনেকটা ন্যারেটিভ টাইপের, একজন কথক তার গল্পগুলো বলে যাবে, ঠিক আছে, এবং এই কথোপকথনের মাধ্যম দিয়েই কোনটা ভুল কোনটা ঠিক এইগুলো বেরিয়ে আসবে। ইট হ্যাজ আ সেটিং ইন নন সিটি, আর চাইল্ড প্রোটাগনিস্ট, সোশ্যাল অ্যান্ড হিউম্যান, মানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেগুলো নভেলগুলো না পড়লে আসলে আমরা এগুলো বুঝবো না। আবার এই সময় কিছু উইমেন নভেলিস্ট আসে, ঠিক আছে, যারা ফেমিনিস্ট আইডিয়া নিয়ে কথা বলেছে, ফেমিনিজম নিয়ে কথা বলেছে। এবং এই সময়ের নভেলগুলোর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে যে মানুষের ভিতরে যে ধরনের পরিবর্তন এসেছে। একদল মানুষ ধনী হচ্ছে আর একদল মানুষ একদম পুরো মানে কি বলবো দারিদ্রতার মানে আরও পোড়ার হয়ে যাচ্ছে, তারা মানে কি বলবো কঠিন জীবনযাপন করতেছে, ফ্যামিলি ব্রেকআপ হচ্ছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু এখানে ব্যাপক পরিমাণে দেখানো হয়েছে। হ্যাঁ, টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস পিরিয়ড মোস্ট অফ দিস ফিচার্স অফ দ্য ভিক্টোরিয়ান এজ গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। তার মানে ভিক্টোরিয়ান এজের যে বৈশিষ্ট্যগুলো শুরু হলো সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু করলো, নতুন ফিচার আবার আসতে শুরু করলো। কীভাবে দেখো, আর নিউ মুভমেন্ট নন অ্যাজ দ্য ডিকেডেন্স স্টার্টেড, ইট ব্রিংস ব্যাক আর্ট ফর আর্ট শেক। তাহলে আমরা পেয়েছিলাম আর্ট ফর লাইফ শেক নাকি, একসময় হলো কি আর্ট ফর লাইফ শেক, এখন আবার পুনরায় আর্ট ফর আর্ট শেক হয়ে গেল, যেটা মেনলি ছিল হচ্ছে ইতালি বা রোমের যে আর্টিস্টদের বিশেষ বৈশিষ্ট্য। ইট এমফাসাইজেস সেন্সেশনালিজম, ইগোসেন্ট্রিক, সেন্ট্রিসিটি, দ্য বেজার, দ্য আর্টিফিশিয়াল এটসেট্রা। এই ব্যাপারগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই সময়ের বেশ কিছু রাইটার ছিল, সুইনবার্ন, ডাউসন, প্যাটার, মরিস, রোসেটি, রোসেটি গ্রুপ আছে, আর দ্য রাইটার অফ দিস গ্রুপ। তো যাই হোক, এখানে আমরা কিছু কিছু বিষয় দেখলাম যে এই সময়ের একটা বিশেষ ট্রেন্ড শুরু হয় রোমান্টিক এজ পরবর্তী, আবার ট্রেন্ডগুলো কিন্তু শেষের দিকে আস্তে আস্তে ডিকে করতে শুরু করে, তাই এটাকে ডিকেডেন্স বলা হয়, শেষ যুগের সময়টাকে, হ্যাঁ, শেষ পার্টটাকে। তো এই জায়গাগুলোকে আমাকে একটু খেয়াল করতে হবে, যাতে এইখানে যেহেতু বিস্তারিত বর্ণনা আছে, কোথায় গেল দেখো এই জায়গাতে আমরা একটু দেখার চেষ্টা করি এবার, ওই জায়গাগুলো আবার একটু ভালো করে পড়ে নেবা। হ্যাঁ, তোমরা অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি,
তোমরা দয়া করে এনএবিসি অফ ইংলিশ লিটারেচারের যে বিভিন্ন এইজগুলো আছে এই এইজগুলো কয়েকবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবা। আর যে রাইটারগুলোর নাম আমরা এখানে পেয়েছিলাম উল্লেখযোগ্য নামগুলো, সেই নামগুলোর রাইটিংগুলো ওই এনএবিসি থেকে ওখানে একটু টুকে রাখবা। এগুলো প্রায়ই দেখবা, মাঝে মাঝে দেখবা, যাতে মনে পড়ে, হ্যাঁ, বা মনে থাকে। দেখো ওখান থেকে আমরা যা দেখলাম সংক্ষিপ্ত আকারে এখানে আবার বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কেমনভাবে দেখো, এই মোরাল পারপাসটা কি পড়েছিলাম না শেষ, এটা পড়ি নাই বলো তো? গিয়ে ছাড়তেলেন আর কি। এখানে বিভিন্ন রাইটারের কথা বলা হচ্ছে, আমরা ওগুলো ওটুকু আর না পড়ি, কারণ ওটুকুর কথা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এইখান থেকে আমরা দেখব যে দ্য পয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এজ, এই এজের পয়েট কারা তাদের নিয়ে আমরা একটু কাজ করি। প্রথমে আসছে কার নাম? আলফ্রেড লর্ড টেনিসন। তাকে বলা হচ্ছে কি রোমান্টিক এজের রিপ্রেজেন্টেটিভ পয়েট, হ্যাঁ, যার রাইটিংগুলো পড়লে পারে আমরা রোমান্টিক এজকে বুঝতে পারবো। তা এই জন্য তার নামটা প্রথমে আসছে। তাকে বলা হচ্ছে ওয়ান হু রিডস দিস, এইটা দরকার নেই, একটা কবিতা যেটা আমাদের পড়াও নেই, ওটা আমরা বুঝবো না। তাকে বলছে থ্রু আউট, এখান থেকে আমরা একটু দেখি, হ্যাঁ, থ্রু আউট দ্য এন্টায়ার ভিক্টোরিয়ান পিরিয়ড টেনিসন স্টুড অ্যাট দ্য সামিট অফ পোয়েট্রি ইন ইংল্যান্ড। মানে পুরো ভিক্টোরিয়ান এজের যদি একজনের নামকরণ করা হয় যে কে সবচেয়ে উল্লেখযোগ্য রাইটার ছিলেন, তাহলে সেটা হচ্ছে কি আলফ্রেড লর্ড টেনিসন। তিনি একদম চূড়ার মতো, হ্যাঁ, পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। নট ইন ভেইন ওয়াজ হি অ্যাপয়েন্টেড লরেট অ্যাট দ্য ডেথ অফ ওয়ার্ডসওয়ার্থ। তাহলে পয়েট লরেট বুঝো তো? আমরা জানি ওয়ার্ডসওয়ার্থকে কী করা হয়েছিল, পয়েট লরেট করা হয়েছিল, তাই না? 1850-তে যখন ওয়ার্ডসওয়ার্থ মারা যায় তখন টেনিসনকে এই পয়েট লরেটের উপাধিটা দেওয়া হয়। আর অকারণে নিশ্চয় দেওয়া হয়নি, কারণ কি, ফর অলমোস্ট অ্যালন অ্যামং দোজ হু হ্যাভ হেল্ড দ্য অফিস হি ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ হিস প্লেস অ্যান্ড ফিল্ড অ্যান্ড অনার্ড ইট। তাহলে এ পর্যন্ত যারা এই পয়েট লরেট নামক জায়গাটাকে হোল্ড করেছিল, সে বলতেছে অলমোস্ট অ্যালন অ্যামং দোজ হু হ্যাভ হেল্ড দ্য অফিস হি ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ হিস প্লেস। তিনি এটাকে অনুভব করেছিলেন, এই জায়গাটাকে অনার করেছিলেন আর কি। হ্যাঁ, অনেকেই হয়তো পয়েট লরেট ছিলেন একজনের, কিন্তু তিনি এটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। বলা হচ্ছে ফর নিয়ারলি হাফ আ সেঞ্চুরি টেনিসন ওয়াজ নট অনলি আ ম্যান অর আ পয়েট, হি ওয়াজ আ ভয়েস, হ্যাঁ, দ্য ভয়েস অফ দ্য হোল পিপল। কারণ কি, তার মাধ্যম দিয়ে পুরো একটা এজের মানুষের যে মানে কি বলবো, আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু ফুটে উঠেছে। বলছে এক্সপ্রেসিং ইন এক্সকুইজিট মেলোডি দেয়ার ডাউট অ্যান্ড দেয়ার ফেইথ, দেয়ার গ্রিফস অ্যান্ড দেয়ার ট্রায়াম্পস। মানে এই বিষয়গুলোকে তিনি তার রাইটিংয়ের মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। In the wonderful variety of his verse, he suggests all the qualities of England's greatest poets. মানে ইংল্যান্ডের যত গ্রেটেস্ট পয়েটস ছিল তার ভার্সের মধ্য দিয়ে মেনলি সব কোয়ালিটি ফুটে উঠেছে। দ্য ড্রিমিনেস অফ স্পেন্সার, দ্য ম্যাজেস্টি অফ মিল্টন, দ্য ন্যাচারাল সিম্পলিসিটি অফ ওয়ার্ডসওয়ার্থ, দ্য ফ্যান্টাসি অফ ব্লেক অ্যান্ড কোলরিজ, দ্য মেলোডি অফ কিটস অ্যান্ড শেলি, দ্য ন্যারেটিভ ভিগার অফ স্কট অ্যান্ড বাইরন। সকলের বৈশিষ্ট্যগুলো যেন এককভাবে এই আলফ্রেড টেনিসনের ভার্সের মাধ্যম দিয়ে প্রকাশিত হয়, হ্যাঁ। তাই বলছে অল দিস স্ট্রাইকিং কোয়ালিটিস আর এভিডেন্ট অন সাকসেসিভ পেজেস অফ টেনিসনস পোয়েট্রি। তার মানে কি, টাওয়ারিং ফিগার হিসাবে কিন্তু দেখানো হচ্ছে এই টেনিসনকে, কারণ সব রাইটারের সিঙ্গেল বৈশিষ্ট্যগুলো যেন একত্রে আমরা টেনিসনের পোয়েট্রির মধ্যে পাচ্ছি। মানে এইভাবে করে কিন্তু বর্ণনা করতে হবে ওদেরকে, হ্যাঁ। দ্য অনলি থিং ল্যাকিং ইজ দ্য ড্রামাটিক পাওয়ার অফ দ্য এলিজাবেথান। শুধুমাত্র এলিজাবেথান এইজের যে ড্রামাটিক পাওয়ার ছিল, এখানে কি এলিজাবেথান কোনো রাইটারের নাম এসেছে এর ভিতরে? স্পেন্সারের নাম এসেছে, তাই তো, স্পেন্সার। কিন্তু ড্রামাটিস্টদের কোনো নাম আসেনি। কারণ কি বলা হচ্ছে, ড্রামাটিক কোয়ালিটি তার ভিতরে কম ছিল। ইন রিফ্লেক্টিং দ্য রেস্টলেস স্পিরিট অফ দিস প্রোগ্রেসিভ এজ, টেনিসন ইজ অ্যাজ রিমার্কেবল অ্যাজ পোপ ওয়াজ ইন ভয়েসিং দ্য আর্টিফিশিয়ালিটি অফ দ্য আর্লি 18th সেঞ্চুরি। পোপ যেমন, তাই তো আর্লি 18th সেঞ্চুরির আর্টিফিশিয়ালিটিকে তার লেখনের মাধ্যম দিয়ে তুলে ধরেছে, ঠিক একইভাবে টেনিসনও রেস্টলেস স্পিরিট অফ দিস এজ, যেটা আমরা ইউলিসিসের মতো দেখছি নাকি। আমরা যখন ইউলিসিস পড়েছিলাম তখন ভিক্টোরিয়ান এজের কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম না, যে এই সময়ের মানুষগুলো কেমন ছিল, নতুনকে জানার জন্য নাকি অদেখাকে দেখার জন্য আগ্রহী ছিল। তাই এই যে রেস্টলেস স্পিরিটটা এই টেনিসনের বেশ কিছু কবিতার মাধ্যম দিয়ে ফুটে উঠেছে। আমরা বিশেষ করে থার্ড ইয়ারে যখন পড়ব ভিক্টোরিয়ান পোয়েট্রি আসবে, সেখানে আমরা দেখব বেশ কিছু পয়েম যেখানে এগুলো দেখানো হবে, হ্যাঁ।
তাই বলছে অ্যাজ আ পয়েট দেয়ার ফর হু এক্সপ্রেসেস নট সো মাচ আ পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল স্পিরিট হি ইজ প্রবাবলি দ্য মোস্ট রিপ্রেজেন্টেটিভ লিটারি ম্যান অফ দ্য ভিক্টোরিয়ান। তার মানে কি, যদি প্রশ্ন আসে ব্রিফ করছেন হু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পয়েট অফ ভিক্টোরিয়ান এজ, তাহলে কোন পয়েটের নাম হবে? আলফ্রেড লর্ড টেনিসন, তাই তো? আচ্ছা, তাহলে তার লাইফ কেমন ছিল এটা নিয়ে আমাদের খুব একটা জানার দরকার নেই। আমরা তার লিটারি ওয়ার্কের মধ্যে চলে যাই, ঠিক আছে? মানে তার লাইফের সাথে আমাদের এখানে জড়িয়ে দরকার নেই, লিটারি ওয়ার্কের মধ্যে খুব একটা আসবে না। এই যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো আমরা থার্ড ইয়ারে পাবো। লিটারি ওয়ার্ক একসাথে রিলেটেড নাকি না আলাদা করে? এই যে ওয়ার্কস, হ্যাঁ বলছে, তাহলে তার লিটারি ওয়ার্কগুলো কী কী ছিল আমরা সেগুলো একটু দেখে নিই। বলছে অ্যাট দ্য আউটসেট অফ আওয়ার স্টাডি অফ টেনিসন্স ওয়ার্কস ইট মে বি ওয়েল টু রেকর্ড টু থিংস। বলছে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। ফার্স্ট হচ্ছে টেনিসন্স পোয়েট্রি ইজ নট সো মাচ টু বি স্টাডিড অ্যাজ টু বি রেড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। মানে যেভাবে পড়া হয়েছে বা যেভাবে পড়া হয় টেনিসনের পোয়েট্রিগুলো বা যেভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় সেই হিসাবে স্টাডি করা হয় না। আচ্ছা, স্টাডি করা আর পড়া, স্টাডি অ্যান্ড রিড কি এক জিনিস? বলো তো। না স্যার। স্টাডি আর রিডের মধ্যে পার্থক্যটা কি? এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? আই রিড ইন ক্লাস 5, আই স্টাডি ইন ক্লাস 5, এই সেন্সে একই রকম। কিন্তু এই সেন্টেন্সে যেটা আমরা ব্যবহার করলাম, স্টাডি মানে কি বলতো? স্টাডি দিয়ে আসলে কোন ধরনের? স্যার রিড মানে হচ্ছে নরমালি পড়া, আর স্টাডি মানে গবেষণা করে মানে পড়া। তাই তো, থিঙ্কিং ওয়েতে, মানে কোনো ডিপ মিনিং খোঁজা, ডিপলি পড়া। হ্যাঁ এইগুলোকে বলা হচ্ছে স্টাডি। তাই বলছে হয়তো টেনিসনের পোয়েট্রিগুলো আমরা খুব পড়ি বা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আসলে ওইভাবে স্টাডি করা হয় না। যদি হতো তাহলে ওর ভিতর থেকে আরও বেশি এনজয় করা যেত। তাই বলছে হি ইজ আ পয়েট টু হ্যাভ ওপেন অন ওয়ান টেবল অ্যান্ড টু এনজয় অ্যাজ ওয়ান এনজয় হিজ ডেইলি এক্সারসাইজেস। কারো কাছে এটা জাস্ট স্টাডির বিষয়, কারো কাছে এটা এনজয়মেন্টের বিষয়। অ্যান্ড সেকেন্ড, উই শুড বাই অল মিনস বিগিন টু গেট অ্যাকোয়েন্টেড উইথ টেনিসন্স ইন দ্য ডেইজ অফ আওয়ার ইউথ। আর বলা হচ্ছে টেনিসন্সের পয়েমগুলো আমরা মেনলি কখন পড়ি? আমাদের ইউথ টাইমে পড়ি, কারণ সেখানে একটা রক্ত গরম করার মতো তার বৈশিষ্ট্য রয়েছে তো তার কবিতাগুলোর মধ্যে। এই জন্য ইউথদের কাছে তার রাইটিংটা বেশি গ্রহণযোগ্য। যেমন আমরা টিথোনাস বলে একটা কবিতা আছে যেটা থার্ড ইয়ারে পড়বো। তারপর হচ্ছে লোটাস ইটার্স বলে কবিতা আছে, হ্যাঁ, যেগুলোতে দেখানো হচ্ছে কি আমাদের সবসময় ওই স্পিরিট, হ্যাঁ, যেটা হচ্ছে রেস্টলেস স্পিরিট, মানে সব কিছু। আর ইউথ বয়সে তো মেনলি আমরা রেস্টলেস হই, নতুন কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হই, মানে যেন অশান্ত জীবন, অশান্ত পরিবেশ, হ্যাঁ, সব কিছুর মধ্যে আমরা একটা নতুনত্ব খোঁজার চেষ্টা করি। তো এই জায়গাগুলোতে বলা হচ্ছে যে টেনিসনের একটা টাচ রয়েছে। অতএব ব্রাউনিংয়ের থেকে একটু ভিন্ন অবস্থায়, ব্রাউনিংয়ের অবস্থা ছিল কি দেখো, ব্রাউনিং মোটামুটি ইজ জেনারেলি অ্যাপ্রিসিয়েটেড বাই মোর ম্যাচিওর মাইন্ডস। তাহলে ব্রাউনিংয়ের রাইটিংগুলো প্রধানত অ্যাডাল্টহুড বা ম্যাচিওর মাইন্ডের জন্য, কিন্তু টেনিসন ইজ ফর এনজয়মেন্ট, ফর ইন্সপিরেশন রাদার দ্যান ফর ইনস্ট্রাকশন। কিন্তু টেনিসনের পয়েমগুলো হচ্ছে কি ইন্সপিরেশন বা হচ্ছে মোটিভেশনাল যাকে বলা হয় কথা। অনলি ইউথ ক্যান ফুলি অ্যাপ্রিসিয়েট হিম অ্যান্ড ইউথ আনফর্চুনেটলি except in a few rare beautiful cases is something which does not dwell with us long after our school days. কিন্তু দুঃখের বিষয় ইউথ তো বেশি দিন থাকে না, তাই না? তাই বলছি ইউথ বেশি দিন থাকে না স্কুল ডেজের পর। তার জন্য এই টেনিসনের পয়েমগুলো খুব একটা বেশি মানুষ বেশি দিন পড়ে না বা আগ্রহ পায় না যতটুকু ব্রাউনিংয়ের পড়ে পায়। তাই বলছে দ্য সিক্রেট অফ পোয়েট্রি স্পেশালি অফ টেনিসন্স পোয়েট্রি ইজ টু বি ইটারনালি ইয়াং অ্যান্ড লাইক অ্যাডাম ইন প্যারাডাইস টু ফাইন্ড এভরি মর্নিং আ নিউ ওয়ার্ল্ড, ফ্রেশ, ওয়ান্ডারফুল, ইন্সপায়ারিং, হ্যাঁ, অ্যাজ ইফ জাস্ট ফ্রম দ্য হ্যান্ডস অফ গড। ঠিক অ্যাডাম যেমন প্রথম মর্নিং দেখলো, ঠিক ওইরকম প্রতিনিয়ত টেনিসনের পোয়েট্রি পড়লেই আমাদের কাছে মনে হবে যে ফ্রেশ কোনো কিছু, হ্যাঁ, একটা উদ্যমতা, একটা স্পিরিট, একটা রেস্টলেসনেস ভাব তার কবিতাগুলো পড়লে আমাদের ভিতরে সৃষ্টি হবে বা নতুন দিগন্ত দেখার জন্য আমাদের আকাঙ্ক্ষা সৃষ্টি করবে, ইউলিসিসের মতো। তাই বলছি except by the student eager to understand the whole range of poetry in this age, Tennyson's earlier poems and his later dramas may well be omitted. তার মানে এগুলোকে একটু বাদ দিতে হবে। বাদ দিলে মিড পর্যায়ে যে তার রাইটিংগুলো এগুলোই মেনলি তাকে তুলে ধরে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা একটু বাদ দিলাম। এখন আসি তার বিশেষ কার্যক্রমগুলো কী কী। দেখো, among the remaining poems there is such a wide variety that every reader must be left largely to follow his own delightful choice. Of the poems of 1842
we have already mentioned those best worth reading. The Princess a Medley, a long poem of over 3000 lines of blank verse, is Tennyson's answer to the question of women's right and women's fair. দেখো ওই সময় রেজের, হ্যাঁ, কারণ ওই সময় আমরা দেখেছি যে উইমেনদের ভোটাধিকার, তাদের অধিকার আদায়ের জন্য কিন্তু আন্দোলন চলছিল। ঠিক এই কবিতার ভিতরে এই বিষয়গুলো কিন্তু তুলে উঠেছে। এটা লং কবিতা যেখানে উইমেন, তাই তো, রাইটসের যে আন্দোলন সেই বিষয়ের কিছু কথোপকথন কিন্তু উঠে এসেছে। আচ্ছা, আমরা একটু সেখান থেকে একটু পড়ি, কারণ এগুলো আসবে যেহেতু। Which was then, as in our own day, strongly agitating the public mind. In this poem, a baby finally solves the problem which philosophers have pondered ever since men began to think connectedly about human society. মানে দেখানো হচ্ছে যে সিম্পল উত্তর সিম্পল জায়গাতে আছে, কিন্তু আমরা আন্দোলন করে মরি, হ্যাঁ, আমরা মারামারি করে মরি, কিন্তু আশেপাশে আমাদের আনসার আছে। শুধু আমাদেরকে মন দিয়ে সেগুলোকে খুঁজতে হবে এবং খুঁজে নিয়ে সেগুলোকে পালন করতে হবে। যেমন উইমেন রাইটস যে ব্যাপারটা, কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমরা জানি বুঝি, কিন্তু নিজ স্বার্থে সেগুলোকে প্রয়োগ করি না, কারণ প্রয়োগ করলে হয়তো আমাদের কিছু লস হবে, কিছু ক্ষতি হবে, নিজের স্বার্থ ব্যর্থ হবে আর কি। তো এই জন্য বলা হচ্ছে যে আসলে সব উত্তর আমাদের কাছেই আছে, শুধু আমরা একটু পাকনামো করি আর কি, হ্যাঁ, যেন আমরা বুঝি না, যেন আমরা জানি না। যেমন আমরা আমাদের দেশীয় পর্যায়ে বিভিন্ন জায়গাতে দেখি আন্দোলন করতে হচ্ছে, আন্দোলন করে আদায় করতে হচ্ছে, আবার আন্দোলন করলে পারে সেই জিনিসটা আদায়ও হচ্ছে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক মন্দ হোক, আদায়ও হচ্ছে নাকি। যেমন এই যে অটো পাস, এটার জন্য আন্দোলন করা হলো, এটা কি আন্দোলনের বিষয় বলো তো, যেটা অটো পাস দিতে হবে? এটা কি আন্দোলনের বিষয়? হ্যাঁ, এটা কি খুব ভালো জিনিস? না হয় 3 মাস দেরি হতো, না হয় 4 মাস দেরি হতো, কিন্তু তাই বলে আন্দোলন করে ওটা নিতে হবে? এটা আবার কোন জাতির মানুষ এটা নেয় যে পরীক্ষা না দিয়ে রেজাল্ট নেওয়া? হ্যাঁ, আর এমন সিচুয়েশন খারাপ হয়নি করোনার মতো যে তোমাকে অটোপাস দিতেই হবে। এতদিনে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যেত যদি আমরা নিতামও, খুব একটা দেরি হতো না, 2-3 মাস দেরি হতো না হয়, এ দিয়ে জীবনের খুব একটা বেশি ক্ষতি হতো না, কিন্তু আমরা নিয়ে নিলাম এবং আমরা দিয়েও দিলাম যে খাবি কখন খা। এতে কি লাভ হয়েছে না অনেকের ক্ষতি হয়েছে? বিশেষ করে মেধাবী স্টুডেন্টদের ক্ষতি হয়েছে মনে হয়, নাকি কি মনে হয়? হ্যাঁ স্যার, সেটাই জি। অটো পাসের কোন রেকর্ড আছে? যারা পড়াশোনা করেনি, কোনো রকম পাস টাস করতে চেয়েছিল, ওরা ওরা মোটামুটি জিতে গেছে, তবে হেরেও গেছে যারা এইচএসসিতে খারাপ করেছিল। আচ্ছা, তো যাক, তো এরকম একটা বিষয় যে আমরা সবসময় কী করি যে আমাদের সমস্যা সমাধান এগুলো আশেপাশে আছে, একটু স্বার্থ বাদ দিয়ে একটু খুঁজতে হবে, একটু বুঝতে হবে। তো সেই বিষয়গুলো মেইনলি টেনিসনের রাইটিংগুলো ঠিক এরকম বিষয়গুলো তুলে ধরেছে। দেখো ছোটো ছোটো কবিতা, হ্যাঁ, টিয়ার্স, আইডল টিয়ার্স, বাগল সাং, সুইট অ্যান্ড লো, এরকম ছোটোখাটো অসংখ্য কবিতা রয়েছে, গানের মতো বিষয়গুলো রয়েছে, যেগুলোর মাধ্যম দিয়ে আমরা মোটামুটি আমাদের ওই সময়ের মানুষের জীবনধারাগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরকম বিষয়গুলো থাকবে। তো যাক, আমরা একটু নিচের দিকে চলে যাই। মেইন যে আসলে তার ওয়ার্কগুলো, এগুলো পরবর্তী এই যে আমরা পাচ্ছি, এইখানে একটা পয়েম আছে, আমরা একটু খেয়াল রাখবো। এইটা খুবই নাম করা একটা পয়েম। বলছে, পারহ্যাপস দ্য মোস্ট লাভড অফ অল টেনিসনস ওয়ার্ক ইজ ইন মেমোরিয়াম, which on account of both its theme and in exquisite workmanship is one of the few immortal names that were not born to die. হ্যাঁ, যেই যত রাইটিং আছে, নাম করা রাইটিং আছে, যেগুলো মানুষ সহজে ভুলে না, তার মধ্যে এটা হলো একটা। এখানে কি করেছেন? দ্য ইমিডিয়েট অকেশন অফ দিস রিমার্কেবল পয়েম ওয়াজ টেনিসনস প্রোফাউন্ড পার্সোনাল গ্রিফ অ্যাট দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড হালাম। তার মৃত্যুতে তিনি এটা করেছেন। তাহলে কারণ মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় সেটাকে আমরা কি বলি স্মরণে? কি কবিতা হয়? এলিজি, তাই না? হ্যাঁ। As he wrote lyric after lyric, inspired by this sad subject, the poet's grief became less personal, and the greater grief of humanity, mourning for its deaths and questioning its immortality, took possession of him. মানে এটা পার্সোনাল কথা বলতে বলতে এটা মোটামুটি কমন হয়ে যায়, জেনারেল হয়ে যায়। তখন মনে হয় যেন এটা একটা থিমেটিক আইডিয়া অর্জন করেছে, যে কোনো মানুষ এটাকে তার দুঃখ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, এরকম একটা বিষয় হিসেবে কাজ করেছে। আচ্ছা, ওটা আমরা যাব না। এরপর আসি হচ্ছে যে কবিতাগুলো বলছি, নামগুলো একটু খেয়াল করো।
Entirely different in spirit is another collection of poems called English Idylls, which began in the poems of 1842 and which Tennyson intended should reflect the ideals of widely different types of English life. মানে এটা একটু একটু ভিন্ন ধরনের ইংলিশ লাইফকে তুলে ধরার চেষ্টা করেছে, মানে স্পিরিট যেটা রেস্টলেস ওটা বাদ দিয়ে। যেমন হচ্ছে এখানে যেটা পাচ্ছি আমরা এই কবিতার মধ্যে পরে কি দেখো, ডোরা, দ্য গার্ডেনার্স ডটার্স, ইউলিসিস, লক্সলি হল, স্যার গালহার্ড আর বেস্ট, বাট অল আর ওর্দি অফ স্টাডি। এগুলো প্রত্যেকটাই বলা হচ্ছে কি মানে পড়ার মতো কবিতা, যেগুলো পড়লে পারে কী হবে দেখো এই জায়গায়। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অফ দিস সিরিজ ইজ এনক আর্ডেন, in which Tennyson turns from medieval knights, from lords, heroes and fair ladies to find the material for true poetry among the lowly people. সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, এখানে অনেক কবিতার কথা বলা আছে, ছোট ছোট, এত কবিতা আমাদের ইয়ার দরকার নেই, জাস্ট ওর কিছু ভলিউমগুলো আমরা খেয়াল করব আর কিছু বেশ যে টেনিসন লেখা, ইউলিসিস, লক্সলি হল, এই কবিতাগুলো আমরা খেয়াল করব। বিশেষ করে তার যে বিষয়টা আসবে সেটা হলো ক্যারেক্টারিস্টিক্সগুলো, হ্যাঁ, তার রাইটিংয়ের বা পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর মাধ্যম দিয়ে তিনি কী বিষয় তুলে ধরেছেন সেগুলোকে আমরা দেখবো। দেখো, characteristics of Tennyson's poetry. If we attempt to sum up the quality of Tennyson's as shown in all these works, যতগুলো কথা বলা হলো, the task is a difficult one. তাহলে পুরো এতগুলো কবিতাকে যদি আমরা এখন সামারি টানতে যাই যে এগুলোর কেন লিখেছেন, কী উদ্দেশ্যে লিখেছেন, এত সহজ কাজ নয়। কারণ কি, বাট থ্রি থিংস স্ট্যান্ড আউট মোর অর লেস প্লেনলি। ফার্স্টলি, টেনিসন ইজ এসেন্সিয়ালি দ্য আর্টিস্ট। তিনি আর্টিস্টের মতো কাজ করেছেন, তার এইজকে তিনি তুলে ধরেছেন। বলছে নো আদার ইন হিজ এইজ studied the art of poetry so constantly or with such singleness of purpose, and only Swinburne rivals him in melody and the perfect finish of his verse. তার মানে কবিতাগুলোকে খুব আর্টিস্টিক ওয়েতে তিনি তুলে ধরেছেন। বলছে তার সাথে একমাত্র রাইভাল হচ্ছে, মানে কম্পেয়ার করা যায় সুইনবার্নকে, তাছাড়া আরও যে সকল কবি আছে তার মতো এত সুন্দর করে আর্টিস্টিক ওয়েতে কবিতা লেখেনি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, second, like all the great writers of his age, he is emphatically a teacher, often a leader. In the preceding age, as a result of the turmoil produced by the French Revolution, lawlessness was more or less common, যেটা আগের এজে, বিশেষ করে রোমান্টিক এজে, এবং ইন্ডিভিজুয়ালিটি ওয়াজ দ্য রুল ইন লিটারেচার। তার মানে এই বিষয়গুলো শুরু হয়েছিল রোমান্টিক এজে, কিন্তু এগুলো পরবর্তী এজেও কিন্তু চলেছে। হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব কিন্তু যে টার্মোয়েল, ললেসনেস, এগুলো কিন্তু তখনও মোরলেস কমন ছিল, মানে মানুষের মধ্যে বিরাজমান ছিল, সেগুলোকে তিনি তুলে ধরেছেন। টেনিসনস থিম সো ক্যারেক্টারিস্টিক্স অফ হিজ এইজ ইজ দ্য রেইন অফ অর্ডার, অফ ল ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, প্রডিউসিং ইভলিউশন অ্যান্ড অফ ল ইন দ্য স্পিরিচুয়াল। মানে বলছে যে তার কবিতাগুলো, তার থিমগুলো, তাই তো, এমনভাবে তুলে ধরেছে যেন এগুলো হচ্ছে কি, তিনি যেন লকে প্রয়োগ করতে চাচ্ছেন সমাজে, যেন তিনি একজন আইন প্রণেতা, এরকম একটা বিষয়। যেমন হচ্ছে ইন মেমোরিয়াম, ইডিলস অফ দ্য কিং, দ্য প্রিন্সেস, যে কবিতাগুলোর নাম আমরা দেখে এসেছি। হিয়ার আর থ্রি ওয়াইডলি ডিফারেন্ট পয়েমস, ইয়েট দ্য থিম অফ ইচ সো ফার অ্যাজ পোয়েট্রি ইজ আ কাইন্ড অফ স্পিরিচুয়াল ফিলোসফি অ্যান্ড ওয়েজ ইটস ওয়ার্ড বিফোর ইটস আটার। তাহলে প্রত্যেকটা থিম কী হচ্ছে, ইজ দ্য অর্ডারলি ডেভেলপমেন্ট অফ ল ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য স্পিরিচুয়াল। মানে তিনি ন্যাচারাল এবং স্পিরিচুয়াল উভয় ওয়ার্ল্ডে কীভাবে একটা অর্ডারলি ডেভেলপমেন্ট করা যায় আইনের, মানে আইনগত যে প্রয়োগ, তাই তো, তাদের যে ব্যবহার, এগুলো কীভাবে মানুষ সমাজে শান্তি আনতে পারে, মানুষকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেইগুলো এই কবিতাগুলোতে দেখানো হয়েছে। যদিও তিনটা কবিতা তিন ধরনের, তাই বলছে দেখো যে তিনটা ডিফারেন্ট পয়েমস, কিন্তু প্রত্যেকটা থিম হচ্ছে কি, দ্য থিম অফ ইচ ইজ দ্য অর্ডারলি ডেভেলপমেন্ট অফ ল ইন দ্য ন্যাচারাল অ্যান্ড ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। মানে তিনি যেহেতু ওই সময়ে ললেসনেস ছিল, ওই সময়ে যেহেতু ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাবে কিছুটা সামাজিক বিশৃঙ্খলা বিরাজ করছিল, তিনি চেয়েছিলেন যে তার রাইটিংয়ের মাধ্যম দিয়ে ধর্মীয় দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, একটা নির্দিষ্ট মানে শৃঙ্খলাকে মানে আনা যায় কিনা, হ্যাঁ, সে তার জন্য তার লেখার ভিতরে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। যদিও ওই রকম কবিতা আমরা
মানে পড়বো না, আমরা মেনলি যে কবিতাগুলো থার্ড ইয়ারেও পড়বো সেগুলো যে এই ব্যাপারগুলো আসবে না অতটা। হ্যাঁ, তা বলছে দিস সার্টেনলি ইজ আ ডক্ট্রিন ইন পোয়েট্রি বাট দ্য মেসেজ ডাজ নট এন্ড হেয়ার। বলছে এখানেই তার মেসেজ শেষ না, আরও কি আছে, ল ইমপ্লাইজ আ সোর্স, আ মেথড, অ্যান অবজেক্ট। টেনিসন আফটার ফেসিং হিজ ডাউটস অনেস্টলি অ্যান্ড ম্যানফুলি ফাইন্ডস ল ইভেন ইন দ্য সরোজ অ্যান্ড লুজেস অফ হিউম্যানিটি। দেখো, লসেস অফ হিউম্যানিটি, যে এমনকি বলছে আফটার ফেসিং হিজ ডাউটস অনেস্টলি অ্যান্ড ম্যানফুলি, যে ওই যে বললাম ধর্ম, বিশ্বাস, সায়েন্স, এগুলোর মধ্যে কি এক ধরনের ডাউট, ফেথলেসনেস কাজ করছে, এগুলো ফেস করার পরেও টেনিসন কী করেছে, ফাইন্ডস ল ইভেন দ্য সরোস অ্যান্ড লসেস অফ হিউম্যানিটি, মানে কি দুঃখের মধ্যেও বা হিউম্যানিটির যে লস, মানবিকতার যে লস, তার মধ্যেও তিনি যেন একটা ল খুঁজে পেয়েছেন, যেগুলোর একটা কারণ আছে, এরা একটা যুক্তি আছে পিছনে। আজকে মানুষ হতাশ কেন, তার ভিতরে একটা যুক্তি আছে। আজকে মানুষ অমানবিক কেন, তার ভিতরে একটা যুক্তি আছে। হ্যাঁ, এই যুক্তিবাদিতা দিয়ে তিনি কিন্তু তার পোয়েট্রিগুলোকে রচনা করেছেন। এই জন্য বলছে যে তার কবিতাগুলো যেন এক একটা ডক্ট্রিন, মতবাদ, হ্যাঁ, এক একটা মানে কি বলবো, থিওরি যেন তিনি তুলে ধরছেন এক একটা কবিতার মাধ্যম দিয়ে। আর যাই হোক, এইভাবে বিশাল ডিসকাশন আছে তার কবিতার ব্যাপারগুলো নিয়ে। এইখানে দেখি আমরা যদি একটু দেখি, দেখো বলছে লাইক ব্রাউনিং দ্য পোয়েট হ্যাড লাভড ওয়ান গুড উইমেন সুপ্রিমলি অ্যান্ড হার লাভ মেড ক্লিয়ার দ্য মিনিং অফ লাইফ। মানে প্রেমের বিষয়ে আসছে, তার জীবন ব্যাপারে আসতেছে। মেসেজ গোজ অন ওয়ান স্টেপ ফার্দার বিকজ ল অ্যান্ড লাভ ইন দ্য ওয়ার্ল্ড ফেইথ ইজ দ্য অনলি রিজনেবল অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড ডেথ। তা বলছে বিকজ ল অ্যান্ড লাভ আর ইন দ্য ওয়ার্ল্ড, ফেইথ ইজ দ্য অনলি রিজনেবল অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড ডেথ। তার মানে আইনও থাকতে পারে, ভালোবাসাও থাকতে পারে পৃথিবীতে, কিন্তু ফেইথ হচ্ছে একটা জিনিস যেটা মেনলি আমাদের লাইফ এবং ডেথের অ্যাটিটিউডকে নির্দেশ করে। কারণ ফেইথ হচ্ছে সর্বোচ্চ একটা জিনিস, যে আমরা আমাদের ভিতরে যদি বিশ্বাস না থাকে কোনো কিছুর প্রতি, আমরা আগাতে পারি না। সেক্ষেত্রে ল বা লাভ দিয়ে কোনো কাজ হবে না। অতএব সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন যে ফেথলেসনেস ইজ আ ভেরি মানে কেওটিক সিচুয়েশন। যখন আমরা ফেথলেস হয়ে পড়ি, তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, যেখানে ল এবং অর্ডার ঠিক করা উচিত। আর এর জন্য ফেথফুলনেস দরকার, ফেথলেসনেস নয়। আচ্ছা, তো যাই হোক, এভাবে তোমরা এগুলো একটু রিভাইজ করবা। তো এই ব্যাপারগুলো এসেছে মেনলি, যে তার কবিতার ফিচারগুলো কি। তিনি তার এইজকে তুলে ধরেছেন, তার এজের ভিতরে যে রেস্টলেসনেস ছিল সেগুলোকে তুলে ধরেছেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে খারাপ ছিল সেটাকে তিনি তুলে ধরেছেন, এবং তিনি ল এবং অর্ডারের জন্য ফেইথফুলনেসটাকে গুরুত্ব দিয়ে দিয়েছেন। মোটামুটি তার এইজকে তিনি টোটালি রিপ্রেজেন্ট করেছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই বলছি, দেখো, ফর আ ফুল হাফ সেঞ্চুরি হি ওয়াজ দ্য ভয়েস অফ ইংল্যান্ড, লাভড অ্যান্ড অনার্ড অ্যাজ আ ম্যান অ্যান্ড আ পয়েট। সবাই তাকে ভালোবেসেছে ম্যান এবং পয়েট উভয় হিসাবে। নট সিম্পলি বাই আ ফিউ ডিসসার্নিং ক্রিটিক্স বাট বাই আ হোল পিপল দ্যাট ডু নট ইজিলি গিভ দেয়ার অ্যালিজিয়েন্স টু অ্যানি ওয়ান ম্যান। হ্যাঁ, যে লোকজন সহজে কোনো একজন ব্যক্তির কাছে নিজের বিশ্বস্ততা প্রদান করে না, কিন্তু সেই হোল পিপল অন্তত এই টেনিসনের কাছে নিজেদের অ্যালিজিয়েন্স বা বিশ্বস্ততা আরোপ করেছে বা দিয়েছে, লয়্যালটি দিয়েছে। এই জন্য বলা হচ্ছে কি, অ্যান্ড দ্যাট ফর দ্য প্রেজেন্ট ইজ টেনিসন সাফিসিয়েন্ট ইউলজি। এখানেই টেনিসনের যত প্রশংসা রয়েছে, যে মানুষ বা ওই এজের মানুষগুলোকে তার কবিতা পড়েছে, তার উপর বিশ্বস্ততা দেখিয়েছে এবং তাকে গ্রহণ করেছে। এইটা কারণ তিনি একটা সমাজের মানুষের প্রত্যেকটা বিষয়কে তার বিচিত্র কবিতার মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করেছে। হ্যাঁ, মানে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হিসাবে যে কথাটা আসে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যে টেনিসন অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ ভিক্টোরিয়ান এইজ। তো যাই হোক, এখানে তোমাদের কোদানন্দ দত্তের বইটা আছে না সাথে? ওইখানে দেখো একটা আছে, প্রশ্ন আছে, আমি একটু বলি, তোমরা এই প্রশ্নটা একটু রিডিং দিবা বাসায়।
পোয়েট্রির অ্যাফিলিয়েট পয়েট, ওটা আলাদা দিন করবো প্রশ্নটা। এই যে দেখো এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো 5 নম্বর, তোমাদের বইয়ে হচ্ছে 395 পেজ। খুব তো এগুলো পড়া হয়নি, তারপরে এখন এই বিষয়গুলো এখানে দেওয়া একটু জটিলই বলা যায়। আচ্ছা, এটা না হয় থাক, হ্যাঁ, কারণ এগুলো যেভাবে দেওয়া আছে ওইভাবে ইয়ে করতে পারবো না, বরং আমি তোমাদেরকে একবারে দিই হচ্ছে শুধু ভিক্টোরিয়ান পোয়েট্রি, ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মেজর পোয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এজ, 388 পেজ, 3 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, পেয়েছো সবাই? জি স্যার। 3 নম্বর পয়েন্টটা, এই জায়গাটা একটু পড়বা। আর যদি সম্ভব হয় 1 এবং 2, যেটা হচ্ছে ভিক্টোরিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে সোসাইটি অ্যান্ড লিটারেচার ইন ভিক্টোরিয়ান এজ, এগুলো পরে দেবো আমি পুরোটা শেষ করার পরে, যখন আমরা সেকেন্ড টাইম আলোচনা করবো। হিস্ট্রিটা আমাদের আলোচনা করতে হবে, হ্যাঁ, এটা শেষ করে আবার আমরা নতুন থেকে শুরু করব, তখন এই বইটাতে আমরা ফোকাস করবো মেনলি, প্রশ্ন উত্তর সহ। আচ্ছা, তাহলে এই স্যার জায়গাটা একটু তোমরা হিস্ট্রিতে পড়ে নিও। প্রশ্ন আলোচনা করবেন না? হ্যাঁ বলো। হুম হিস্ট্রি মানে এটা টেক্সট পড়ার পর প্রশ্নগুলো আলোচনা করে দিবেন না? অবশ্যই করবো, আমি তো সেটা বলেছি যে এগুলোর সাথে সাথে আমরা প্রশ্নগুলো পড়বো, বললাম না? হুম যে প্রশ্নগুলো দিব তোমাদেরকে পড়তে বলবো, পড়ার পর যেগুলো বুঝবা না সেগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো নিয়ে আছে। হিস্ট্রি নিয়ে আমাদের রিভিশনটা প্রথমেই শুরু করব, তারপরে আর ওদিকে ড্রামা বা পোয়েট্রিগুলো তোমাদের পড়তে দিব আর পরীক্ষা নিব, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর আমরা চলে আসি রবার্ট ব্রাউনিংয়ের ব্যাপারটাতে। দেখো রবার্ট ব্রাউনিং মনে হয় এবিসি তে আছে। হ্যাঁ বলো। এবিসি তে মনে হয় আছে রবার্ট ব্রাউনিং। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং তো আছে আমাদের ইয়াতে, এমনি তো ভিক্টোরিয়ান এজেরই পয়েট নাকি? আচ্ছা, আমরা এখান একটু শুরু করব এখান থেকে, এই জায়গাটা থেকে। হ্যাঁ, না এখানেও আসেনি। এর লাইফও দরকার নেই, আমরা লিটারি ওয়ার্কে চলে যাই, কারণ এখানে এদের মানে বিশেষ নাম করা যে পয়েম এরকম কালেকশন নেই। হ্যাঁ, এখানে যা ছোটো ছোটো পয়েম এরা লিখেছে, যে ছোটো ছোটো পয়েমগুলোর মাধ্যম দিয়ে আমরা মেনলি পাবো। এই জায়গায় আমাদের একটু জানার দরকার আছে। হ্যাঁ, তার লাইফ সম্পর্কে কিছু অংশ জানতে হবে, কারণ তার যে পয়েমগুলো আছে, ফ্রা লিপোলিপি, এখানে কি আছে এগুলো? আচ্ছা দেখি, অ্যান্ড্রিয়া ডিল সার্তো, এগুলোকে আর্টকে তুলে ধরবে। হ্যাঁ, এই যে দ্য লাস্ট রাইড টুগেদার, এগুলো তোমরা থার্ড ইয়ারে পড়বা। পার্সিলেসাস, মাই লাস্ট ডাচেস, অ্যান্ড্রিয়া ডিল সার্তো। আচ্ছা, আমরা তার ওয়ার্ক লাইফটাকে একটু পড়ি, যে তার অবস্থানটা কী ছিল। লাইফ দেখো, Browning's father was an outwardly a businessman, a clerk for 50 years in the Bank of England. ব্যাংক অফ ইংল্যান্ডে 50 ইয়ার্স ক্লার্ক হিসেবে কাজ করেছে তার বাবা। ইনওয়ার্ডলি হি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং কম্বিনেশন অফ দ্য স্কলার অ্যান্ড দ্য আর্টিস্ট উইথ দ্য বেস্ট টেস্ট অফ বোথ। হিজ মাদার ওয়াজ আ সেন্সিটিভ মিউজিক্যাল উম্যান, evidently very lovely in character, the daughter of a German ship owner merchant who had settled in the Scotland. তার মানে কি, তার বাবা মা কি দুই দেশের নাকি? তার বাবা ছিল কে? ইংলিশম্যান, আর মা ছিল কি কোন কোন দেশের? জার্মান, তাই তো? যারা স্কটল্যান্ডে সেটেল করেছিল। সুতরাং বলছে তার মা ছিল কি, শি ওয়াজ অফ কেল্টিক ডিসেন্ট অ্যান্ড কার্লাইল ডেসক্রাইব হার অ্যাজ দ্য ট্রু টাইপ অফ স্কটিশ জেন্টেলম্যান। সুতরাং এখানে বলছে কি, আমরা একটু এগিয়ে যাই। নাও ইট ইজ লাইক অ্যান ইংলিশ বিজনেসম্যান, নাও লাইক আ জার্মান সায়েন্টিস্ট, অ্যান্ড নাও ইট হ্যাজ আ কিউরিয়াস
suggestion of Uncle Remus, this being no doubt so many different reflection of his mixed and unremembered ancestors. অতএব আমরা বুঝতেই পারছি যে ব্রাউনিংয়ের পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, মোটামুটি একটু বিচিত্র। বলছে হি ওয়াজ বর্ন ইন ক্যাম্বারওয়েল অন দ্য আউটস্কিটস অফ লন্ডন ইন 1812. ফ্রম হিজ হোম অ্যান্ড ফ্রম হিজ ফার্স্ট স্কুল অ্যাট পেকহাম হি কুড সি লন্ডন and the city lights by night and the smoky chimneys by day had the same powerful fascination for the child that the woods and fields and beautiful country had for his friend Tennyson. হ্যাঁ, টেনিসনের ফ্রেন্ড বলা হচ্ছে, তাই না? তার মানে কি, সে ছোট বাচ্চা হিসাবে লন্ডন শহরটাকে, তাই তো, ইংল্যান্ডটাকে, মানে স্মোকি চিমনি সবগুলোকে খুব পছন্দ করতো। মানে তার ভিতরে একটা প্রাকৃতিক পরিবেশের প্রতি একটা আকর্ষণ ছিল, সেটা বলা হচ্ছে। মানে সে খুবই থটফুল একজন স্টুডেন্ট ছিল বা একটা বাচ্চা ছিল। হিজ স্কুলিং ওয়াজ শর্ট অ্যান্ড ডিসাল্টরি, হিজ এডুকেশন বিং অ্যাটেন্ডেড বাই প্রাইভেট টিউটার্স অ্যান্ড বাই হিজ ফাদার। তার মানে পড়াশোনা মেনলি তার বাবার মাধ্যমে করা হতো। হু লেফট দ্য বয় লার্জলি টু ফলো হিজ ওন ইনক্লিনেশন। লাইক দ্য ইয়ং মিল্টন, ব্রাউনিং ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড ইন ম্যানি অফ হিজ poems, especially in Abed Vulgar or A Toccata of Galupis, he interprets the musical temperament better perhaps than any other writer in our literature. মানে ইংলিশ লিটারেচার যত রাইটার আছে মিউজিক্যাল ব্যাপারগুলোকে এত সুন্দর মেজাজ দিয়ে ইন্টারপ্রেট করতে পারেন এমন আর কেউ নেই, মোটামুটি এই মিল্টন। তার ভিতরে কি ব্রাউনিং, তার মানে তার ভিতরে মিউজিক্যাল একটা সেন্স ছিল, কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এটা এসেছে মেনলি। বাট আনলাইক মিল্টন, থ্রু হুজ পোয়েট্রি দেয়ার রানস আ গ্রেট মেলোডি, মিউজিক সিমস টু হ্যাভ হ্যাড আ নো কনসিস্টেন্ট ইফেক্ট আপন হিজ ভার্স। তাহলে এই যে কথাগুলো, যে মিউজিক্যালিটি, এগুলো কিন্তু বৈশিষ্ট্য হিসাবে কাজ করবে। হ্যাঁ, যখন কন্ট্রিবিউশন আমরা দেখব যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ রবার্ট ব্রাউনিং ইন ইংলিশ লিটারেচার, তখন এইগুলো আসবে। আচ্ছা, লাইক টেনিসন, দিস বয় ফাউন্ড হিজ ওয়ার্ক ভেরি আর্লি অ্যান্ড ফর 50 years হার্ডলি আ উইক পাস দ্যাট হি ডিড নট রাইট পোয়েট্রি। তার মানে 50 years ধরে সে কবিতা লিখেছে, মানে এমন কোনো সপ্তাহ যায়নি যে সে কবিতা লেখেনি, এরকম একটা বিষয় কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে মানে তার ইটালিয়ান ইনফ্লুয়েন্স বা এই জায়গাটা একটু দেখতে হবে, কারণ কিছু কবিতা আছে যেখানে এই যে এখানে আমরা একটু চলে আসি। হ্যাঁ, আমরা জানি যে রবার্ট ব্রাউনিংয়ের সাথে কার সম্পর্ক ছিল? এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তাই তো। সেই জায়গাটা আমরা একটু পাবো। দেখো এইখানে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আমরা আরও একটু আগে যাই। বলছে 2 years later appeared Paracelsus and his Stafford was published in এত। আচ্ছা, 6 years later in 1846 he suddenly became famous, not because he finished in that years his bells and pomegranates, এই কবিতাটা বলছে এটা যে ফিনিশ করে তা নয়, হুইচ ইজ ব্রাউনিং সিম্বলিক নেম ফর পোয়েট্রি অ্যান্ড থট অর সিঙ্গিং অ্যান্ড সারমোনাইজিং, বাট বিকজ হি ইলোপড উইথ দ্য বেস্ট নন লিটারারি উইমেন ইন ইংল্যান্ড। তাহলে সে হঠাৎ করে ফেমাস হলো কিসের কারণে? তার লিটারারি ওয়ার্কের জন্য, নাকি এলিজাবেথ ব্যারেটের সাথে পালিয়ে যাওয়ার জন্য? দেখো বলছে কি, যে সে এই কবিতাগুলো লিখছে বলে যে সে ফেমাস হয়েছে তা নয়, বরং কিসের জন্য? বাট বিকজ হি ইলোপড উইথ দ্য বেস্ট নন লিটারারি উইমেন ইন ইংল্যান্ড, এলিজাবেথ ব্যারেট, হুজ ফেম ওয়াজ ফর ম্যানি ইয়ার্স বোথ বিফোর অ্যান্ড আফটার হার ম্যারিজ। কারণ তার বিয়ের আগে বা বিয়ে পরবর্তী তার একটা ফেম ছিল, মাস গ্রেটার দ্যান ব্রাউনিংস, এমনকি ব্রাউনিংয়ের থেকেও তার খ্যাতি ছিল। অ্যান্ড হু ওয়াজ অ্যাট ফার্স্ট কনসিডার সুপিরিয়র টু টেনিসন, এমনকি তাকে টেনিসনের থেকেও কিছু কিছু ক্ষেত্রে সুপিরিয়র বলা হচ্ছিল। দেয়ার আফটার আনটিল হিজ ওয়ার্ক কম্পেলড অ্যাটেনশন হি ওয়াজ নন চিপলি অ্যাজ দ্য ম্যান হু ম্যারিড এলিজাবেথ ব্যারেট, এই নামে তার বেশি পরিচিতি ছিল আর কি। আচ্ছা, তো যাই হোক, তারপর বলছে কি, লাভ অ্যান্ড ইটালি প্রুভড বেটার দ্যান হার ফিজিশিয়ানস। ওকে, তা বলছে ফর ইয়ার্স দিস লেডি হ্যাড বিন ইন অলমোস্ট, আমরা জানি যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আগে মারা গেছিল না রবার্ট ব্রাউনিং আগে মারা গেছিল? আমরা যে হাউ ডু আই লাভ দি পড়েছিলাম যখন, এলিজাবেথ স্যার। হ্যাঁ, মানে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আগে মারা যায়, তাই না, অসুস্থ হয়ে। তাই বলছে যে ফর ইয়ার্স দিস লেডি হ্যাড বিন অ্যান অলমোস্ট হেল্পলেস ইনভ্যালিড, মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ইট সিমড আ কুইকজোটিক থিং হোয়েন ব্রাউনিং, হ্যাভিং ফেইল্ড টু গেইন হার ফ্যামিলিজ কনসেন্ট টু ম্যারিজ, ক্যারিড হার অফ রোমান্টিকলি। মানে সে শারীরিকভাবে অসুস্থ ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বিয়ের আগেও, তারপরে ব্রাউনিং কী হলো, তার ফ্যামিলির কনসেন্ট না পেয়ে
সে তাকে নিয়ে পালিয়ে গেল, ক্যারিড হার অফ। লাভ অ্যান্ড ইটালি প্রুভড বেটার দ্যান হার ফিজিশিয়ানস। তাহলে বলতেছে এই ব্রাউনিংয়ের লাভ এবং ইটালির পরিবেশ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের জন্য বেশ কাজ করেছিল, তার ফিজিশিয়ান বা ডাক্তারের থেকেও। অ্যান্ড ফর 15 years ব্রাউনিং অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যান আইডিয়ালি হ্যাপি লাইফ ইন পিসা অ্যান্ড ইন ফ্লোরেন্স। তাহলে চিন্তা করো, তারা কিন্তু থাকছে কোথায়? পিসা এবং ফ্লোরেন্স, ইটালিতে থাকছে। এই জন্য তার অধিকাংশ কবিতাতে আমরা ইটালিয়ান পরিবেশের, তাই তো, যে নেচারাল ব্যাপার বা ধর্মীয় বা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিস্ট, এদের নাম কিন্তু আমরা পাবো। দ্য এক্সকুইজিট রোমান্স অফ দিয়ার লাভ ইজ প্রিজার্ভ ইন মিসেস ব্রাউনিং সনেটস ফ্রম দ্য পর্তুগিজ। আমরা পেয়েছিলাম না যে হাউ ডু আই লাভ দির, এই কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে? ব্যারেট ব্রাউনিংয়ের সনেট ফ্রম দ্য পর্তুগিজ, এই কালেকশন থেকে, তাই না? আর এখানে অধিকাংশই কি সব সনেট লেখা। ইন দ্য ভলিউম অফ লেটার্স রিসেন্টলি পাবলিশ ওয়ান্ডারফুলি লেটার্স, এগুলো কি ছিল? হচ্ছে তার লেটার আসলে, এলিজাবেথ মানে রবার্ট ব্রাউনিংয়ের প্রতি এলিজাবেথ ব্যারেটের লেখা এক একটা কবিতাই হচ্ছে কি, মানে এক একটা লেটার হচ্ছে এক একটা কবিতা। আচ্ছা, যাই হোক, মিসেস ব্রাউনিং ডাইড ইন ফ্লোরেন্স ইন 1861. The loss seemed at first too much to bear, and Browning fled with his son to England. সেখানে চলে গেল। For the remainder of his life, he lived alternately in London and in various parts of Italy, especially in Plagio and দেখো, হ্যাঁ, রেজোনিকো ইন ভেনিস। ভেনিস কোন দেশের? ভেনিস কোন দেশের শহর ইটালি। বলতে পারবা? ইংল্যান্ডে। না, ভেনিস শহর। আর ইতালি, ইতালি। ইতালি স্যার। ঠিক তো? জি স্যার। ইতালি মনে হচ্ছে, হ্যাঁ বলো, ইতালিরই মনে হচ্ছে। মনে হচ্ছে? দেখি কে বলতে পারে একদম 100% সিওরিটি দিয়ে, কে কে বলতে পারবে? স্যার ইতালি হবে। ইতালি? আচ্ছা, দেখি আমরা কোন তালিতে লাগাই। এই যে দেখো, ভেনিস। হ্যাঁ, কোন দেশের? ইতালি। এখন একটু এই ইতালি শহরগুলো একটু দেখো তো কেমন লাগতেছে দেখতে। এই যে, হ্যাঁ, এইসব হচ্ছে বিল্ডিং। এই ভেনিস শহরটা স্যার অনেক সুন্দর, পুরোটাই ভাষা, পানিতে ভাষা। ইতালিকে বুট দেশ বলা হয়, জানো, বুটের মতো দেখতে। দেখো কত সুন্দর। হ্যাঁ, এইগুলো দেখে মোটামুটি তিনি অনেক কবিতায় কিন্তু এই বিল্ডিং, তারপর হচ্ছে দিগন্ত রেখা, তা এগুলোকে তিনি কিন্তু আলোচনা করেছেন। এই দেখো কত সুন্দর। তো যাই হোক, তাই বলছে হুইচ ইজ নাও অ্যান অবজেক্ট অফ পিলগ্রিমেজ টু অলমোস্ট এভরি ট্যুরিস্ট হু ভিজিট দ্য বিউটিফুল সিটি। অর্থাৎ যারা ভেনিসে যায় তারা কিন্তু এই রবার্ট ব্রাউনিংয়ের অন্তত যে কবর সেটা দেখতে যায়। তো এই জায়গায় আমরা আসলাম যে অধিকাংশ ক্ষেত্রে দেখা বলছে হি ডাইড ইন ভেনিস অন December 12, 1889, দ্য সেম ডে দ্যাট স দ্য পাবলিকেশন অফ হিজ লাস্ট ওয়ার্ক অ্যাসোল্যান্ডো। এবং তার রাইটিংয়ের মধ্যে ওই ইটালিয়ান যে সকল শব্দ, হ্যাঁ, ল্যাটিনের কিছু ব্যবহার রয়েছে কিন্তু। দো ইটালি অফার্ড হিম অ্যান অনার্ড রেস্টিং প্লেস, ইংল্যান্ড ক্লেইম হিম ফর হার ওন। দেখো সে তার কবর, দেখো আমরা তাহলে মোটামুটি কয়জন কবির কবর পেলাম ইটালিতে এ পর্যন্ত বলতে পারবা? তিনজন আগে। তিনজন। আর কি কি? আপাতত তিনজন পেয়েছি। কি কি? কার কার? হ্যাঁ, কিডস পেয়েছি, শেলি পেয়েছি, আবার এদিকে হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তবে ইটালিতে তিনি মারা গেল। পরবর্তী কী করা? হি লাইজ বেরিড বিসাইড টেনিসন ইন ওয়েস্টমিনস্টার অ্যাবে, ইংল্যান্ডে নিয়ে আসা হয়। দ্য স্পিরিট অফ হিজ হোল লাইফ ইজ ম্যাগনিফিসেন্টলি এক্সপ্রেস ইন হিজ ওন লাইন্স ইন দ্য এপিলগ অফ লাস্ট বুক। ওকে, তো এইভাবে আমরা দেখতেছি তার জীবনটার ব্যাপার দেখলাম, তার প্রেমের ব্যাপারটা দেখলাম, তার রাইটিংয়ের ব্যাপারগুলো দেখবো, এবং ইনফ্লুয়েন্সগুলো যে ইটালিয়ান ইনফ্লুয়েন্স রয়েছে সেটা কেন, তার কিছু ব্যাকগ্রাউন্ড বিষয় আমরা কিন্তু এখানে একটু দেখলাম। স্যার এলিজাবেথের জন্য এতগুলো সনেট লিখছে, তো উনি যাকে মারা গেছে তার জন্য কোনো এলিজি লিখে নাই?
না, মনে হয় এলিজি লেখেননি উনি। হ্যাঁ, উনি যা লিখেছেন সেগুলো সব ওই অনেকটা ওই মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে বা প্রেমিক প্রেমিকা রিলেশনশিপের মধ্যে যে ইনফ্যাচুয়েশন, এই ব্যাপারগুলো এই যে বললাম যে অ্যান্ড্রিয়া ডিল সার্তো বলি বা হচ্ছে তোমার দ্য লাস্ট রাইড টুগেদার, এইগুলো যখন পড়বা তখন বুঝতে পারবা যে আসলে তার ভিতরে এই তার ওয়াইফ হারানোর যে একটা সেন্স, স্ত্রীকে ভালোবাসা, ভালোবাসা না পাওয়া, এই সেন্সগুলো কিন্তু কাজ করেছে বেশি। হ্যাঁ, তো যাই হোক আমরা একটু এখানে দেখি। বলছে a glance at even the titles which Browning gave to his best known volumes, dramatic lyrics, dramatic romance or lyrics, men and women, dramatic persona, এই জাতীয় টাইটেল পড়লে আমরা বুঝতে পারবো উইল সাজেস্ট হাউ স্ট্রং দ্য ড্রামাটিক এলিমেন্ট ইজ ইন অল ইজ ওয়ার্ক। ড্রামাটিক মোনোলগের কাকে বলা হচ্ছে বলো তো? রবার্ট ব্রাউনিংকে। অতএব তার নামগুলোই বলে দিচ্ছে যে কতটুকু ড্রামাটিক ইফেক্ট তিনি তার রাইটিংয়ের ভিতরে দিয়েছেন। বলছি ইনডিড অল হিজ পোয়েমস মে বি ডিভাইডেড ইন 3 ক্লাসেস, পিওর ড্রামাস লাইক স্ট্র্যাটফোর্ড অ্যান্ড আ ব্লট ইন দ্য স্কাদিয়ন। দেখো রাইটিংগুলো সব ইটালিয়ান শব্দ আছে কিছু কিছু। ড্রামাটিক ন্যারেটিভস লাইক দেখো পিসিপা পাসি, হ্যাঁ, হুইচ আর ড্রামাটিক ইন দ্য ফর্ম বাট ওয়ার নট মিন টু বি অ্যাক্টেড। বলছে ড্রামাটিক ফর্ম কিন্তু এগুলোতে স্টেজে উপস্থাপন করার জন্য না, এগুলো পড়ার জন্যই। অ্যান্ড ড্রামাটিক লিরিক্স লাইক দ্য লাস্ট রাইড টুগেদার, হুইচ আর শর্ট poems expressing some strong personal emotions and describing some dramatic episode in human life, and in which the hero himself generally tells the story. এবং প্রত্যেকটা কবিতাতে আমরা দেখব কি হিরো কথা বলতেছে। অ্যান্ড্রিয়া ডিল সার্তো, ফ্রালি পলিফি, হ্যাঁ, দ্য লাস্ট রাইড টুগেদার, স্পিকার হচ্ছে একজন লাভার। হ্যাঁ, এইগুলো আমরা মেনলি পাবো। আচ্ছা, তো এখানে আমরা এগুলো নিয়ে কথা বলছি না, এই যেখানে এগুলো বলেছি এগুলো একই কথা, যা এই মূল কথাগুলো চলে এসেছে। দেখো হোয়াট টু রিড, কী কী পড়তে হবে, তার কী কী পড়া দরকার। অনেক কবিতা, এদের কবিতাগুলো তো ছোটো ছোটো, হ্যাঁ ছোটো ছোটো, মানে একদম ছোটো সেটা নয়, কিন্তু মোটামুটি আমরা যেমন দ্য রেপ অফ দ্য লক, মানে আলেকজান্ডার পোপ বা এগুলো পেয়েছি, ওরকম নাম করা একক কোনো কবিতার জন্য না, এরা প্রচুর কবিতা লিখেছে। হ্যাঁ, প্রচুর কবিতা লিখেছে এবং সেই কবিতাগুলোর মাধ্যম দিয়ে তারা বিভিন্ন থটগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং ব্যাপক ভলিউম ছিল তাদের লেখার। হ্যাঁ, আচ্ছা, আমরা এদের ক্ষেত্রে 2-4টা বইয়ের নাম খেয়াল করব, কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে মেইন। বিশেষ করে এনার ক্ষেত্রে আমরা যেটা আসবে, যদি আমাদের বলা হয় ইংরেজি সাহিত্যে রবার্ট ব্রাউনিংয়ের বিশেষ অবদানটা কী বলতো, কোনটা আমরা আনবো আগে? প্রথমেই আমাদের কোন নামটা আসবে, তার অবদানটা কি? হ্যাঁ, ড্রামাটিক মোনোলগের ব্যাপারটা। হ্যাঁ, যে তার অধিকাংশ কবিতাই হচ্ছে ড্রামাটিক মোনোলগ টাইপের। এই যে রাবে বিনাজরা। স্যার ড্রামাটিক মূল্যায়ন এটাতে একটু মানে মানে কমন একটাই, মানে প্রায় চাকরি পরীক্ষাতে দেখা যায় স্যার। বলো, হ্যাঁ বুঝি নাই। বলছি ড্রামাটিক মূল্যায়ন এটা হচ্ছে আপনার চাকরি পরীক্ষায় প্রায় প্রায় দেখা যায় স্যার, আমি প্রায় প্রায় দেখি চাকরির পরীক্ষায়। হ্যাঁ, ওগুলো আসে ড্রামাটিক মোনোলগ কে লিখছে বা রিপ্রেজেন্টেটিভ কে, হ্যাঁ, ফাদার অফ ড্রামাটিক মোনোলগ কে, ইত্যাদি ইত্যাদি। এটা কমন কমন একটা স্যার ইয়া। আচ্ছা, তারপরে এই যে টেনিসনও একই ঘটনা, যে রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট অফ ভিক্টোরিয়ান এজ, এটা আসে। ব্রাউনিংস প্লেস অ্যান্ড মেসেজেস, এগুলো আর দরকার নেই আমাদের মেনলি। দেখো এই হচ্ছে আমাদের দুইজন হচ্ছে আমাদের মেজর হিসাবে দেখানো হয়েছে, তারপরে মাইনর কিছু পয়েন্ট আছে। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং যেটা আমরা দেখছি, এগুলো ছোটো ছোটো হিসাবে আমরা একটু দেখে নিব। মেজর এই দুটা পয়েন্টকে আমরা যখন ভিক্টোরিয়ান এজ যদি বড় প্রশ্ন আসে, এই হয় ব্রাউনিং আর নয় টেনিসনের বৈশিষ্ট্য দিয়েই বড় প্রশ্ন দুটো আসে মেনলি। আর যদি আমি পয়েন্ট সামগ্রিকভাবে আলোচনা করতে পারি, তখন এখানে কিছু আছে, সেগুলো আমরা দেখব। দেখো মরিস উইলিয়ামস আর উইলিয়াম মরিস ইত্যাদি ইত্যাদি, সুইনবার্ন, আরও অনেকগুলো কবি আছে, যেগুলো আগামী ক্লাসে আমরা একটু দেখে নিব, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে নভেলিস্ট আসবে, নভেলিস্টের মধ্যে 2-3 জন আছে। তাহলে তোমাদের একটু কাজ দিলাম হচ্ছে এই পয়েট্রিতে, না পয়েটগুলো দেখার জন্য। কত পেজ যেন? 388। ভিক্টোরিয়ান পয়েট কারা, তারা এইগুলো একটু দেখে নিবা এইখানে। স্যার কল্যাণ নাম্বারটা তো শুধু একটাই দিছেন? সরি বলো।
কল্যাণনাথ দত্ত থেকে কি শুধু একটাই দিছেন? হ্যাঁ, ওই একটা একটু পড়ে নিবা, শুধু পয়েট অংশটা পড়ে নিবা, তারপর প্রি র্যাফিলিড পোয়েট্রি এটা শেষের দিকে একটু আসবে মনে হয়। উইলিয়াম মরিস টরিস আমরা যখন কথা বলবো এগুলো আসবে, তারপর এটা আমি পড়তে দিব, ঠিক আছে? কারণ এটা শর্ট নোট হিসেবে অনেক সময় আসে, শর্ট শর্ট কোশ্চেন হিসাবে। আচ্ছা, তাহলে এই দুটা যে কবির নাম আমরা পড়লাম এগুলো আবার একটু তোমরা রিভিশন করো, আর কল্যাণনাথ দত্ত থেকে যে পয়েমটা দিলাম, এই প্রশ্নটা দিলাম, সেটা একটু দেখে নিবা। আচ্ছা, আর এদিকে তোমাদের দেওয়া হচ্ছে এসটি কলেজের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন 26 অক্টোবর পর্যন্ত, তাই তো? একটু পড়ে নিও। তারপরে আমাদের বায়রনের অন্তত শর্ট এবং ব্রিফ আমি মনে শেয়ার করেছি, যদি কারো এগুলো পড়া হয়ে যায় সেগুলো পড়তে থেকো। ব্রডটাও হয়তো আজকের মধ্যে দিয়ে দিব, এটা হয়ে যাবে। লর্ড বায়রন, শেলি, ওকে। তাহলে একটু ধীরে সুস্থে মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে সবার? আচ্ছা, আমি একটু লিখে দিই, রিড, রিভাইজ, আচ্ছা। তো এমনি কারো কোনো স্পেশাল কথা আছে, বিষয় আছে কোনো? আচ্ছা, যদি না থাকে তো সবাইকে গুড নাইট, একটু পড়ে নিও। আচ্ছা, এইটা কতদিন আগে দেওয়া হয়েছে বলো তো, এই চ্যাপ্টার 7? আপনি তো আবার 7 দিন সময় দিয়েছেন, মানে অনেকে বলে পড়ে নাই। আচ্ছা, এটা কি ছুটির আগে দিয়েছিলাম না ছুটির পরে চেঞ্জ করেছি? ছুটির আগে দিয়েছিলেন তো? ছুটির আগে দিয়েছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, ছুটির পরে আর কিছু চলে যাও, আগামী দিন আমি এটা চেঞ্জ করে দিব, একটু পড়ে নিবা কিন্তু। সবাই। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। সো গুড নাইট, বাই।